অরবাইটালসদের শেপস, তাদের এনার্জিজ, ইলেকট্রনিক কনফিগারেশন, এই সব কিছু নিয়েই হলো আমাদের আজকের ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও অন স্ট্রাকচার অফ অ্যাটম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব আনন্দে আছো, খুব মজায় আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11th কেমিস্ট্রি স্ট্রাকচার অফ অ্যাটমের ফুল অ্যান্ড ফাইনাল থার্ড ভিডিও। এই ভিডিওটার ভিতরে আমরা কথা বলবো অ্যাবাউট দ্য শেপস অফ অরবাইটালস, যে অরবাইটালসদের আলাদা আলাদা শেপ কীভাবে হয়, কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখে থাকি আলাদা আলাদা এলিমেন্টসদের। মোট কথা হলো, যদি এই পুরো ভিডিওটা তোমরা সকলে আমার সাথে দেখো তাহলে স্ট্রাকচার অফ অ্যাটমের কনসেপ্ট নিশ্চয়ই হবে ক্রিস্টাল ক্লিয়ার। আমি রোশনি ফ্রম লার্নাহাব, দ্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা পড়তে পারো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি সব কিছু অ্যাবসলিউটলি ফর ফ্রি, অনলি অ্যাট learnerhub.com। সবাই তৈরি তো? লেটস গেট স্টার্টেড। তাহলে বন্ধুরা, এর আগের ভিডিওটা অবধি আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে অনেক ধরনের অরবাইটালস হয়ে থাকে, যেমন এস, পি, ডি, এফ, এবং তাদের সকলের বিভিন্ন ধরনের শেপস আছে। কিন্তু মেন প্রশ্নটা হলো যে এই শেপগুলো, এই অরবাইটালসরা কিভাবে পায়, মানে কেন এরকম হয় যে এস অরবাইটাল সবসময় স্ফেরিক্যাল হয়, কেন এরকম হয় যে যখন আমরা পি অরবাইটালসদের দেখি তখন তাদের শেপটা ডাম্বেল শেপ হয়। তো এই জিনিসটাকেই আমরা এখন আমাদের এই প্রথম টপিকে বুঝে নেব। শেপ বোঝার জন্যে সবথেকে প্রথমে একটা খুব কমন সেন্সের কোয়েশ্চেন, যে একটা অরবাইটালের শেপ কে ডিসাইড করে? অরবাইটালের শেপ মানে বেসিক্যালি কি? সেই এরিয়াগুলোতে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বেশি, রাইট? তার মানে বেসিক্যালি একটা অরবাইটালের শেপ কীরকম হবে সেটা কে ডিসাইড করবে? সেটা ডিসাইড করবে সাই স্কোয়ার। এক্স্যাক্টলি, এই ওয়েভ ফাংশনটা বাই নাও আমরা সবাই এই ওয়েভ ফাংশনটা চিনি, আর আমরা এটাও জানি যে সাই স্কোয়ারের ভ্যালুই আমাদের যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি দিয়ে দেয়। তার মানে যদি আমি জানতে চাই যে একটা গিভেন অরবাইটালের শেপ কীরকম হবে, তার জন্য আমি একটা খুব সুন্দর বা সিম্পল জিনিস করতে পারি, সেটা হলো এই সাই স্কোয়ারের যদি একটা গ্রাফ প্লট করি উইথ রেসপেক্ট টু আর, মানে ডিস্টেন্সের রেসপেক্টে। যেমন ধরো একটা অ্যাটম আছে, অ্যাটমের নিউক্লিয়াস থেকে যেমন যেমন ডিস্টেন্সটা বাড়ছে তেমন তেমন এই সাই স্কোয়ারের ভ্যালু কীভাবে চেঞ্জ হচ্ছে, তার মানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি কীভাবে চেঞ্জ হচ্ছে, যদি সেটার একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পেতে পারি তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে সেই অরবাইটালটার শেপ কীরকম হবে। আর এক্স্যাক্টলি সেই এক্সারসাইজটাই এখন আমরা করতে চলেছি। আমরা এখন কি দেখব, যে একটা 1s অরবাইটাল আর একটা 2s অরবাইটাল, এই দুজনের ক্ষেত্রে সাই স্কোয়ার ভার্সেস আর এর গ্রাফটা কী ধরনের হয়। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাই স্কোয়ার ভার্সেস আর এর প্লট ফর 1s অরবাইটাল। এই গ্রাফটা যদি খুব খেয়াল করে দেখো, যখন আর এর ভ্যালুটা খুব কম, রাইট, আর এর ভ্যালুটা আমরা নিয়েছি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, যখন আর এর ভ্যালু খুব কম তখন আমরা কি দেখছি, সাই স্কোয়ারের ভ্যালু খুব বেশি। তার মানে হচ্ছে কি, আর এর ভ্যালু কম মানে নিউক্লিয়াসের আমরা কাছাকাছির মধ্যেই রয়েছি, রাইট? সেই জায়গাটাতে ইলেকট্রনের ডেন্সিটি খুব বেশি। কিন্তু যেমন যেমন দেখো আর এর ভ্যালু বাড়ছে তেমন তেমন আমাদের গ্রাফটা কি হচ্ছে, গ্রাফটা খুব শার্পলি ডিক্রিজ করে যাচ্ছে, রাইট? প্রথমে দেখো খুব হাই ভ্যালু ছিল, তারপরে হট করে দেখো খুব কমে গেল ভ্যালুটা, রাইট? তার মানে কি হলো, যদি আমরা একটা ডট ডেন্সিটি ডায়াগ্রাম বানাই, ডট ডেন্সিটি ডায়াগ্রাম বলতে কি বোঝায়, যে একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার জন্য যে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশনটা কী ধরনের আমরা ডট দিয়ে ডিনোট করি ইলেকট্রনকে। মানে যেমন ধরো এরকম, এখানে আমরা একটা অ্যাটমের স্ট্রাকচার দিয়েছি, নিউক্লিয়াসের আশেপাশে দেখো তুমি ডটের ডেন্সিটিটা বেশি, ডটদের ডেন্সিটি বেশি মানে এখানে বেশি ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, ঠিক? এই ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনের আশেপাশের জায়গাটাতে খুব বেশি ডেন্স, তারপরে দেখো খুব কম ডেন্স, কারণ তারপরে কি হচ্ছে আমাদের গ্রাফটা ফল করে যাচ্ছে, রাইট? তো সুতরাং এই ধরনের একটা প্যাটার্ন আমরা দেখছি ফর 1s। সিমিলারলি আমরা যদি এই সিমিলার জিনিসটা অবজার্ভ করতে চাই ফর 2s, সেখানে কি আমরা একই জিনিস দেখি? নট রিয়েলি। এইবারে যদি 2s এর গ্রাফটা খেয়াল করো, এটারও দেখো নিউক্লিয়াসের আশেপাশে, মানে যখন আর এর ভ্যালু খুব কম তখন প্রবাবিলিটি ডেন্সিটি মানে সাই স্কোয়ারের ভ্যালু খুব বেশি, তারপরে ওটা শার্পলি ডিক্রিজ করছে, কিন্তু তারপরে ডিক্রিজ করে একেবারে জিরোতে চলে যাচ্ছে,
দেখো তুমি একেবারে জিরোতে চলে যাচ্ছে, কিন্তু তারপরে আবার এই ভ্যালুটা বাড়ছে, বেড়ে একটা ম্যাক্সিমা, একটা মানে অত হাই যাচ্ছে না কিন্তু তাও একটা ম্যাক্সিমা রিচ করছে, তারপরে কিন্তু আবার ভ্যালুটা কমে যাচ্ছে, রাইট? তার মানে এখানের প্যাটার্নটা একটু আলাদা। যদি আমরা এই 2s এর জন্যে একটা ডট ডেন্সিটি ডায়াগ্রাম বানাই তাহলে সেটা কীরকম দেখাবে? নিউক্লিয়াসের আশেপাশের জায়গাটা বেশি ডেন্স, তারপরে খানিকটা জায়গা একেবারে খালি। কেন? কারণ তারপরে দেখো একটা পয়েন্ট ছিল যেখানে প্রবাবিলিটি ডেন্সিটি 0 হয়ে গেছিলো, মানে এমন একটা জায়গাও ছিল যেখানে ইলেকট্রন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি 0। সুতরাং সেই জায়গাটা যদি তুমি ডট ডেন্সিটি ডায়াগ্রামে দেখো, সেই জায়গাটা দেখো একটা সাদা খালি জায়গা, রাইট? একটা খালি সার্কেলের মতো তোমরা এখন দেখতে পাচ্ছ, যদিও এটা সার্কেল নয়, এগুলো কি সেটা আস্তে আস্তে বুঝবো। তারপরে কিন্তু আবার দেখো প্রবাবিলিটি ডেন্সিটিটা বেশি, রাইট? সুতরাং এই প্লটটা 2s এর জন্য যে ডট ডেন্সিটি ডায়াগ্রামটা আমরা পেলাম আর 1s এর জন্য যেটা পেয়েছিলাম, এই দুটো কিন্তু এক নয়, এই দুটোর মধ্যে তফাৎ আছে, রাইট? কি তফাৎ আছে? 2s এর ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা এমন একটা রিজনও পেলাম যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি ইজ 0। আর যদি আমরা সায়েন্সের টার্মসে কথা বলি তাহলে এই যে এরিয়াগুলো যেখানে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি ইজ 0, সেগুলোকে বলা হয়ে থাকে নোড বা নোডাল সারফেসেস। নোডের সম্পর্কে আমরা আরও ডিটেলে, কত ধরনের নোড হয়, কিভাবে কতগুলো নোড হবে সেসব আমরা ক্যালকুলেট করি, এগুলো আমরা ডিটেলে ডিসকাস করব কিন্তু কিছুক্ষণ পরে, ঠিক আছে? তবে একটা ছোট্ট জিনিস যেটা আমরা অবজার্ভ করে থাকি, যে কতগুলো নোড থাকবে সেই ভ্যালুটা ইনক্রিজ হতে থাকে, যেমন যেমন এন এর ভ্যালু ইনক্রিজ হয়। এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এগুলো আমরা আগেই পড়েছি, রাইট? এর আগের ভিডিওতে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যেমন যেমন বাড়তে থাকবে, নাম্বার অফ নোডসের ভ্যালুও তেমন তেমন বাড়তে থাকবে। যেমন ধরো এই ছোট্ট এক্সাম্পলটাই দেখো, 1s এর ক্ষেত্রে এন এর ভ্যালু ছিল 1, এই ক্ষেত্রে যদি নোড দেখো, নোড এখানে ছিল না, রাইট? এখানে 0 নোডস ছিল, কিন্তু 2s এর ক্ষেত্রে দেখো 1 নোড আছে। মানে নোড হচ্ছে সেই জায়গাটা যেখানে ইলেকট্রন ডেন্সিটি একেবারে 0, কম নয়, একেবারে 0, ঠিক? ওকে, তাহলে এতক্ষণে আমরা গ্রাফ দেখে ফেলেছি, এতক্ষণে আমরা ডট ডেন্সিটি ডায়াগ্রামসও দেখে ফেলেছি। এইবারে আমরা এই 1s আর 2s এর জন্য বানাবো বাউন্ডারি সারফেস ডায়াগ্রামস। সব থেকে প্রথমে বুঝে নাও বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম বলতে আমরা কি বোঝাই। নামটা থেকেই বুঝতে পারছো যেখানে আমরা একটা বাউন্ডারি তৈরি করব। কার বাউন্ডারি তৈরি করব? এমন একটা বাউন্ডারি তৈরি করব যেটা যে হাই ডেন্সিটি রিজন, মানে ইলেকট্রনের হাই ডেন্সিটি রিজনটাকে যে কভার করে, এমন একটা বাউন্ডারি আমাকে তৈরি করতে হবে। আর এই বাউন্ডারিটাই আমাদেরকে আইডিয়া দিয়ে দেবে যে এই অরবিটালটার শেপ কি হওয়া উচিত, ঠিক? যেমন ধরো যদি আমি 1s এর ক্ষেত্রে দেখি, 1s এর ক্ষেত্রে যদি ডট ডেন্সিটি ডায়াগ্রামটা খেয়াল করে দেখো, এই পুরো যেখানে ইলেকট্রনের হাই ডেন্সিটি সেই জায়গাটাকে পুরোভাবে কভার করার জন্যে আমাকে একটা কী ধরনের বাউন্ডারি বানাতে হবে? একটা স্ফিয়ার বানাতে হবে। এখানে তোমরা হয়তো একটা স্ক্রিনের মধ্যে দেখছো যেটা একটা 2 ডাইমেনশনাল প্লেন, তাই জন্য তোমার এই সব জিনিসগুলো সার্কেল বলে মনে হচ্ছে, কিন্তু রিয়ালিটিতে এগুলো সবই একটা 3D স্পেসে রয়েছে, রাইট? সুতরাং এটা একটা স্ফিয়ার। সুতরাং যদি এটাকে আমি একটা বাউন্ডারি দিয়ে কভার করতে চাই তাহলে সেই বাউন্ডারিটা কি দাঁড়াবে? একটা স্ফিয়ার। আর সেই কারণেই 1s অরবিটালের শেপ কেমন হয়? স্ফেরিক্যাল হয়। বাউন্ডারি সারফেসদের সম্পর্কে আরও একটা ইম্পর্ট্যান্ট ফিচার হলো যে এই যে সারফেসটা আমরা চুজ করি, এই পুরো সারফেসটার অ্যালংয়ে সাই স্কোয়ারের ভ্যালু কনস্ট্যান্ট, মানে ইলেকট্রন ডেন্সিটির ভ্যালু সেম থাকা উচিত, ঠিক? ওকে, এইবারে চলে যাব 2s এ। 2s এ যদি আমাকে একটা এরকম বাউন্ডারি বানাতে হয়, আমি কোথায় বানাবো? তোমরা বলতে পারো যে ঠিক আছে ম্যাম, এই যে ভেতরে যে ডেন্স রিজনটা আছে এটাকে কভার করে একটা স্ফিয়ার বানিয়ে ফেলি। কিন্তু যদি তুমি তাই করো তাহলে বাইরের যে ডেন্স রিজনটা সেটা তো বাদ পড়ে যাবে, তাই না? সুতরাং আমাকে এমন একটা স্ফিয়ার বানাতে হবে যেটা বাইরের ওই ডেন্স রিজনটাকেও ইনক্লুড করে নেয়। সুতরাং এই ক্ষেত্রেও আমি একটা স্ফিয়ার বানাবো, কিন্তু দেখো এইভাবে, মানে যেটা একটু বড় সাইজের। তার মানে এই ডিসকাশনটা থেকে আমরা কি বুঝলাম যে এস অরবিটালস কীরকম শেপের হয়? সিমেট্রিক্যাল স্ফেরিক্যাল শেপের হয়, ঠিক? 1s আর 2s এই দুজনের শেপ বা সাইজকে যদি কম্পেয়ার করি, শেপ ওয়াইজ দুটোই স্ফেরিক্যাল, কিন্তু সাইজ ওয়াইজ 2s অরবিটালের সাইজ 1s অরবিটালের তুলনায় বড়। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যা যা ডিসকাস করলাম তার থেকে আমরা কি জানতে পারলাম? এস অরবিটালসের শেপের সম্পর্কে আমরা দুটো জিনিস জানলাম। প্রথম জিনিস যে সব এস অরবিটালসরা কি হয়? স্ফেরিক্যালি সিমেট্রিক হয়।
দ্বিতীয় জিনিস এটা জানতে পারলাম যে যেমন যেমন এন এর ভ্যালু বাড়বে তেমন তেমন এস অরবাইটালদের সাইজও বাড়বে। তার মানে যদি আমি একটা 4s 3s 2s আর 1s এই চারটে অরবাইটালের সাইজ কম্পেয়ার করি তাহলে 4s উইল বি গ্রেটার দ্যান 3s উইল বি গ্রেটার দ্যান 2s উইল বি গ্রেটার দ্যান 1s। এবারে ডিসকাস করব আমরা অ্যাবাউট দ্য শেপ অফ পি অরবাইটালস। পি অরবাইটালসদের শেপের কথা যদি বলা হয় তো এদের মধ্যে আমরা দেখতে পারি দুটো সেকশন যাদেরকে লোবস বলা হয়। অন ইদার সাইড অফ আ প্লেন, মাঝখানে একটা প্লেন আছে, তার দুদিকে দুটো লোব আছে, আর এই যে প্লেনটা, এই প্লেনটা কি ডিনোট করছে যে অ্যালং দিস প্লেন ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি ইজ 0। আচ্ছা, এই প্লেনটা কোন জায়গায়? অ্যাট দ্য নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের জাস্ট যে পাশের জায়গাটা সেইখানটাতে ইলেকট্রন ডেন্সিটি ইজ 0, কিন্তু তার ওপরে বা তার নিচে বা তার দুদিকে যেরকমভাবে বলতে চাও সেইখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি ইজ নন জিরো। ঠিক, এই যে দুটো সেকশন এদেরকে আমরা লোবস বলে থাকি। আচ্ছা, আমরা আগেও পড়েছি যে যখনই আমরা পি সাবশেলের কথা বলি, পি সাবশেল যার জন্যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু হচ্ছে 1, তার ক্ষেত্রে এম এল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের 3টে পসিবল ভ্যালু -1 0 +1, এগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি। সুতরাং এই যে পি অরবাইটাল এর 3টে পসিবল ওরিয়েন্টেশনস, একটা হচ্ছে পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। ইন্টারেস্টিংলি এই যে 3টে পসিবল অরবাইটালস পি এক্স, পি ওয়াই, পি জেড, এদের সবের শেপ এক, সাইজ এক, এনার্জি এক, শুধুমাত্র তফাৎ হচ্ছে এদের ওরিয়েন্টেশনে। যদি পি এক্স অরবাইটালকে দেখি এটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওরিয়েন্টেড, যদি পি ওয়াইকে দেখি তো এটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ওরিয়েন্টেড, আর যদি জেডকে দেখি, পি জেডকে দেখি, তাহলে এটা হচ্ছে ওরিয়েন্টেড অ্যালং দ্য জেড অ্যাক্সিস। ঠিক, ইনফ্যাক্ট যদি পি অরবাইটালসদের এনার্জির কথা বলি, এখানেও আমরা দেখে থাকি যে যেমন যেমন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে এন এর ভ্যালু যেমন যেমন বাড়বে তেমন তেমন সেই পি অরবাইটালের এনার্জিও বাড়বে। তার মানে 4p এর এনার্জি উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান 3p এর এনার্জি, 3p এর এনার্জি উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান 2p এর এনার্জি। কিন্তু যখন আমরা কথা বলবো 2px, 2py, 2pz এর, তখন তাদের এনার্জি সেম হবে। কেন? কারণ তাদের সকলের জন্য এন এর ভ্যালু ইজ এক্স্যাক্টলি দ্য সেম। এরপরে দেখে নেবো আমরা শেপস অফ ডি অরবাইটালস। দেখো কিভাবে শেপগুলো পাচ্ছি, যেমন পি অরবাইটালই হোক বা ডি অরবাইটালই হোক, কোথা থেকে শেপগুলো পাচ্ছি, এটার গল্পটা কিন্তু সেই একই গল্প যেটা আমরা এস অরবাইটালে ডিসকাস করেছিলাম, প্রবাবিলিটি ডেন্সিটি ভার্সেস আর। যে প্রবাবিলিটি ডেন্সিটিটা যেভাবে চেঞ্জ হচ্ছে সেখান থেকেই আমরা বাউন্ডারি সারফেস ডায়াগ্রামস বানিয়ে এই শেপগুলোকে পাচ্ছি। এবারে যদি কথা বলি আমরা ডি অরবাইটালসের, ডি অরবাইটালের ক্ষেত্রে এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হয়ে থাকে 2 এক্স্যাক্টলি, আর এর এম এল এর কতগুলো পসিবল ভ্যালু থাকে? -2 2 +2 মানে -2 -1 0 +1 +2, তার মানে 5টা পসিবল ওরিয়েন্টেশনস। ইনফ্যাক্ট দেখো এই 5টা পসিবল ওরিয়েন্টেশনস আমরা দেখতে পাই ইন কেস অফ ডি অরবাইটালস। নাও ইন্টারেস্টিংলি ডি অরবাইটালের ক্ষেত্রেও আমরা দেখি যে এই যে 5টা অরবাইটালস, 5টা পসিবল ডি অরবাইটালস, দে আর অল ইকুইভ্যালেন্ট ইন এনার্জি। তার মানে এদের সকলের এনার্জি ইকুইভ্যালেন্ট, কম বেশি কিছুই নয় এনার্জির টার্মসে। কিন্তু যখনই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা বাড়তে থাকবে, মানে যেমন ধরো আমি যদি বলি 4d 5d 6d, তখন কি হচ্ছে? এন এর ভ্যালু বাড়তে থাকছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বাড়তে থাকছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে মানে এনার্জিও বাড়ছে। সুতরাং 6d এর এনার্জি বেশি হবে দেন 5d, 5d এর এনার্জি বেশি হবে দেন 4d অ্যান্ড সো অন। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের ডি অরবাইটালসদের শেপস। তাহলে বন্ধুরা এই যে ছবিটা, যেটা আমরা এর আগের ভিডিওতেও দেখেছি বেশ কয়েকবার, এই ছবিটা এবারে নিশ্চয়ই সবারই সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে, রাইট? কারণ আমরা এবারে কনসেপ্টগুলো বুঝে গেছি। যখন আমরা এই ছবিটা দেখছি, একটা ফুলের মতো ছবি, এই ছবিটাতে কি বোঝাতে চাইছে? যে দেখো ভাই, প্রথম যেটা 1s অরবাইটাল সেটা একটা ছোট্ট স্ফিয়ারের শেপে, তারপরের যেটা 2s অরবাইটাল সেটাও একটা স্ফিয়ারের শেপে কিন্তু একটু বড় সাইজের, তারপরের যে px, py, pz সেগুলো দেখো সবই ডাম্বেল শেপের, রাইট? ডাম্বেল কথাটা কোথা থেকে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছো। জিমে যখন এক্সারসাইজ করে, ওয়েট লিফটিং করে, লোকে ডাম্বেল ওঠায়, রাইট? সেই শেপটা কিছুটা এই শেপটার থেকে সিমিলার, তাই জন্য এটাকে ডাম্বেল শেপ বলা হয়। ঠিক আছে, ওকে। সো এইবারে এই যে শেপের যে কনসেপ্টগুলো সেগুলো আই এম শিওর এতক্ষণে সবারই ক্লিয়ার নিশ্চয়ই হয়েছে। ঠিক আছে, চলো তাহলে আগে দেখা যাক। আমাদের নেক্সট টপিক হলো নোডস। নোডসের সম্পর্কে এর আগেও
একটুখানি ছুঁয়েছিলাম, খুব বেশি ডিটেলে যায়নি। নোডস আমরা সেই সারফেসগুলোকে বলি যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি ইজ 0, মানে ওই সব সারফেসগুলোতে বা ওই সব এরিয়াগুলোতে ইলেকট্রন পাওয়া যায় না, তাদেরকে নোডাল সারফেস বা নোড বলা হয়। এখানে আমরা দু ধরনের নোডের কথা বলবো, প্রথম হচ্ছে রেডিয়াল নোড আর দ্বিতীয় হচ্ছে অ্যাঙ্গুলার নোড। দেখো এই যে নোডের কনসেপ্টটা না, এটাকে যদি তুমি কমপ্লেক্স ভাবো তাহলে এটা কমপ্লিকেটেড হবে, কিন্তু এটাকে যদি খুব সরলভাবে বোঝার চেষ্টা করো তাহলে এটা খুব সিম্পল থাকবে। তো আমি একটা খুব সুন্দর সিম্পল ট্রিকের সাথে তোমাদেরকে অ্যাঙ্গুলার নোড আর রেডিয়াল নোড দুটোই বুঝিয়ে দেবো, আর ঠিক ততটাই বোঝাবো যতটা তোমাদের এই লেভেলে দরকার। খুব বেশি ডিপে গিয়ে আননেসেসারিলি জিনিসটাকে কমপ্লেক্স করবো না। সব থেকে প্রথমে রেডিয়াল নোড, নামটাতে ফোকাস করো। রেডিয়াল এই কথাটা এসেছে রেডিয়াস থেকে। রেডিয়াস কার হয়? সার্কেলের হয়, রাইট? তো দেখো এটা কানেক্ট করবো আমি, এটাই হচ্ছে আমাদের ট্রিক। রেডিয়াল নোডের কথা আমরা যখনই বলি তখন এই নোডটা কী ধরনের হয়? এটা একটা স্ফিয়ার হয়। একটা যখন নোড মানে এমন একটা সারফেস যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি 0, যদি সেই সারফেসটা একটা স্ফিয়ারের ফর্মে হয় তাহলে সেটাকে আমরা বলি রেডিয়াল নোড। এবারে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব যে এখনও পর্যন্ত আমরা নোডের ব্যাপারে যাও একটু আধটু ডিসকাস করেছি বা যাও আলাদা আলাদা অরবাইটালদের শেপ ডিসকাস করেছি, তার থেকে তোমরা আমাকে বলতে পারো এমন একটা অরবাইটাল যার তোমরা দেখেছিলে যে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি 0 ছিল কোনো জায়গায় আর সেই জায়গাটা একটা স্ফিয়ারের ফর্মে ছিল। একটু ভেবে দেখো, কিছু মনে পড়ছে না। ধরো 2s অরবাইটাল। 2s অরবাইটালে আমরা দেখেছিলাম যে মাঝখানের একটা সার্কেল, যেটা সার্কেল নয় সেটা তোমরা পেপারে দেখছো বলে সার্কেল, ওটা অ্যাকচুয়ালি স্ফিয়ার, মানে স্ফিয়ারের ভেতরের একটা পাতলা স্ফিয়ার তার ভেতরে আছে যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি 0। তার মানে এটা কি ধরনের নোড হলো? এটা হলো রেডিয়াল নোড। এক্স্যাক্টলি 2s অরবাইটাল বলো, 3s অরবাইটাল বলো, 4s অরবাইটাল বলো, এদের সকলের ভেতরে তোমরা দেখতে পাবে রেডিয়াল নোডস। আর যেমন যেমন দেখো n এর ভ্যালু বাড়ছে, মানে 2s থেকে 3s, 3s থেকে 4s যেমন যেমন আমরা যাচ্ছি তেমন তেমন তোমরা এটাও দেখতে পাচ্ছ যে রেডিয়াল নোডসের নাম্বারও কিন্তু বাড়তে থাকছে। ঠিক, এবারে আমাদের দ্বিতীয় টাইপের নোড হলো অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড, অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গেল, এই ধরনের নোড কি কোনো অ্যাঙ্গেল বানায়? নট এক্স্যাক্টলি অ্যাঙ্গেল বানায়, কিন্তু এগুলো হচ্ছে তেমন ধরনের নোড যেগুলো প্লেনার বা কোনিক্যাল। মানে যেমন যদি তোমরা ভাবো পি অরবাইটালের কথা, ঠিক, পি অরবাইটালটা একটা ডাম্বেল শেপের হয়। ডাম্বেল শেপের যে মাঝের যে পয়েন্টটা যেখানে ওই দুটো লোবস কানেক্টেড, ওইখানটাতে একটা এমন প্লেন আছে যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি 0। তার মানে ওই যে প্লেনটা, সেই প্লেনটা কি? সেটাই হচ্ছে আমাদের নোড, রাইট? তার মানে এখানের যে নোডটা সেটা একটা প্লেন, তার মানে এটা কি ধরনের নোড? এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড। সিমিলারলি যদি তোমরা ডি অরবাইটালের dz² অরবাইটালটা দেখো, কারণ ডি অরবাইটালে তো টোটাল 5টা পসিবল অরবাইটালস, ধরো আমরা dz² এর কথা বলছি যেটা এরকম দেখতে। এই ক্ষেত্রে যদি তোমরা সেই রিজিয়নটা খোঁজবার চেষ্টা করো যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি 0, সেই সারফেসটা হয়ে যাবে এই ধরনের। এবার এর শেপটাতে ফোকাস করো, কি ধরনের শেপটা? কোনিক্যাল, রাইট? তার মানে এটাও হচ্ছে অ্যাঙ্গুলার নোড, রাইট? তার মানে সিম্পল সাধারণ শব্দতে মনে রাখার জন্যে রেডিয়াল নোড মানে হচ্ছে যেটা স্ফিয়ারের ফর্মে, আর অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে যেটা প্লেন কিংবা কোনের ফর্মে। ঠিক, এইবার যেখান থেকে তোমার এই লেভেলে যে ধরনের প্রশ্ন তোমাদেরকে করা হয় সেটা হচ্ছে নাম্বার অফ নোডস। ঠিক আছে, নাম্বার অফ নোডস তোমরা কিভাবে বার করবে? যদি অ্যাঙ্গুলার নোডসের কথা বলি তাহলে এটা প্রিটি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, যে নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস ইজ অলওয়েজ ইকুয়াল টু এল। এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যা ভ্যালু নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডসের ভ্যালুও তাই হবে। ঠিক, অন্যদিকে যদি নাম্বার অফ রেডিয়াল নোডসের কথা বলি তাহলে নাম্বার অফ রেডিয়াল নোডস ইজ ইকুয়াল টু n-1 মাইনাস এল, যেখানে n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তার মানে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ নোডস, তাহলে সেটা কি হয়ে যাবে? নাম্বার অফ রেডিয়াল নোডস প্লাস নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস, দুটোকে যদি যোগ করে ফেলো তাহলে কি পাবে? n-1। তাই জন্যে কিছুক্ষণ আগে যখন আমরা এই শেপ অফ অরবাইটালের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছিলাম আমি তখন বলেছিলাম এই কথাটা, যে যেমন যেমন n এর ভ্যালু বাড়ে তেমন তেমন টোটাল নাম্বার অফ নোডসও বাড়তে থাকে। সেটা কেন? কারণ দেখো টোটাল নাম্বার অফ নোডস
ইজ ইকুয়াল টু n-1। তাহলে যেমন যেমন তোমার n এর ভ্যালু বাড়তে থাকবে তোমার টোটাল নাম্বার অফ নোডসও বাড়তে থাকবে। চলো তাহলে এবারে আমরা আলাদা আলাদা অরবাইটালসের ক্ষেত্রে রেডিয়াল নোডস আর অ্যাঙ্গুলার নোডসের নাম্বার ক্যালকুলেট করবো ম্যাথামেটিক্যালি, যেটা করা প্রিটি সিম্পল। সাথে সাথে তাদেরকে ডায়াগ্রামেটিক্যালি দেখতে থাকবো যে কোথায় তাদের রেডিয়াল নোডসগুলো আছে আর কোথায় তাদের অ্যাঙ্গুলার নোডসগুলো আছে। ঠিক আছে, সব থেকে প্রথমে শুরু করবো আমরা এস অরবাইটাল দিয়ে। এখানে আমরা 1s 2s 3s তিনটের জন্যেই ক্যালকুলেট করে নেবো রেডিয়াল নোডস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাঙ্গুলার নোডস। ঠিক, এবারে যদি তুমি এই তিনটেকে দেখো 1s 2s 3s, এদের সকলের জন্য এল এর ভ্যালু হবে 0। ঠিক, এদের সকলের জন্য এন এর ভ্যালু কি হবে 1 2 and 3 রেসপেক্টিভলি। ঠিক, তাহলে যদি অ্যাঙ্গুলার নোডস কতগুলো হবে বার করতে হয় সেটা হয়ে যাবে 0, কারণ নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস ইজ ইকুয়াল টু এল। ঠিক, এবারে যদি নাম্বার অফ রেডিয়াল নোডস বার করতে চাই সেটা হয়ে যাবে n-1 মাইনাস এল। ঠিক, তার মানে 1s এর ক্ষেত্রে নাম্বার অফ রেডিয়াল নোডস 0, 2s এর ক্ষেত্রে 1, 3s এর ক্ষেত্রে 2। এইবারে এটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখে নিই। ডায়াগ্রামেটিক্যালি যদি দেখো তাহলে দেখো 1s অরবাইটালের ক্ষেত্রে এরকম কোনো রিজনই নেই যেখানে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি 0। 2s এর ক্ষেত্রে দেখো একটা স্ফিয়ার আছে ভেতরে, মানে একটা বড় স্ফিয়ারের ভেতরে পাতলা একটা ফালির মতো একটা স্ফিয়ার আছে যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেন্সিটি 0। 3s এর ক্ষেত্রে এরকম দুটো ফালি আছে, রাইট, তার মানে দুটো রেডিয়াল নোডস আছে। বুঝতে পারলে? গ্রেট। এবারে চলে যাব আমরা পি অরবাইটালের দিকে। এখানে আমরা 2p আর 3p দুজনের জন্যেই ক্যালকুলেট করব। দুটোর ক্ষেত্রেই অ্যাঙ্গুলার নোড হয়ে যাবে, নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস উইল বি 1। আর এই একটা অ্যাঙ্গুলার নোড কোনটা হবে দেখো, যদি তুমি 2p দেখো বা 3p দেখো, দুজনের ক্ষেত্রেই ওই যে দুটো লোবের মাঝখানের যে প্লেনটা যেখানে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটি 0 সেটা একটা প্লেন, রাইট। আর আমরা কি জানি, প্লেনার নোডাল সারফেসকেই আমরা বলে থাকি অ্যাঙ্গুলার নোড। তাই জন্য এই দুজনের ক্ষেত্রেই নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস ইজ 1। এইবারে নাম্বার অফ রেডিয়াল নোডস যদি দেখি 2p এর ক্ষেত্রে এটা 0, যেটা জাস্টিফাইড, এখানে আমরা কোথাও রেডিয়াল নোডস দেখতেও পাচ্ছি না। কিন্তু 3p এর ক্ষেত্রে রেডিয়াল নোডসের নাম্বার হচ্ছে 1। 3p এর ক্ষেত্রে যদি একটু ক্লোজলি তুমি দেখো তাহলে তোমরা দেখবে যেখানে দুটো লোবস জয়েন হচ্ছে সেই জায়গাটাতে দুটো ছোট ছোট স্ফিয়ারের ফর্মে দুটো শেপ রয়েছে, উইচ মিনস ওই যে দুটো স্ফিয়ারের বাইরের যে জায়গাটা সেখানটাতে তো ইলেকট্রন ডেন্সিটি কত 0, আর সেটা কিসের শেপে, স্ফিয়ারের শেপে, সুতরাং সেটা রেডিয়াল নোড। তাই জন্যে 3p এর কেসে একটা রেডিয়াল নোড আর একটা অ্যাঙ্গুলার নোড। ঠিক, এইবারে চলে যাব আমরা ডি অরবাইটালের দিকে। ধরো আমরা 3d এর যদি কথা বলি, 3d এর ক্ষেত্রে আমাদের নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস হয়ে যাবে 2 আর নাম্বার অফ রেডিয়াল নোডস হয়ে যাবে কত, নাম্বার অফ রেডিয়াল নোডস উইল বি 0। ইয়েস, চলো তাহলে 3d দেখা যাক। এবারে যদি আমরা 3d এর শেপগুলোকে দেখি, তুমি প্রত্যেকটা শেপে দেখবে 5টা পসিবল শেপস, রাইট। যে কোনো একটা শেপ তুমি তুলে দেখো, তুমি কি দেখতে পাবে, যেমন ধরো আমরা যদি এই শেপটা দেখি, এই শেপটাতে কি এটা ডাবল ডাম্বেল, রাইট। তার মানে এই দুটো ডাম্বেলের মাঝে একটা সারফেস আছে, আবার এই দুটো ডাম্বেলের মাঝে একটা সারফেস আছে, মানে এরকম একটা সারফেস, এরকম একটা সারফেস, এই দুটোই নোডাল সারফেস। যেহেতু এই নোডাল সারফেসগুলো প্লেন, তার মানে এগুলো অ্যাঙ্গুলার নোড। তাহলে কটা অ্যাঙ্গুলার নোড হলো, একটা এই সারফেসটা, একটা এই সারফেসটা, তাহলে দুটো অ্যাঙ্গুলার নোড, রাইট। সিমিলারলি যদি তুমি dz স্কোয়ারের ক্ষেত্রে দেখো, সেখানে প্লেনার সারফেস নেই কিন্তু কনিক্যাল সারফেস, একটা ওপরের দিকে একটা নিচের দিকে, তার মানে সেখানেও দুটো অ্যাঙ্গুলার নোডস, রাইট। আর এই ডি এর প্রত্যেকটা যতগুলো পসিবল ওরিয়েন্টেশন দেখছো কোথাওই তুমি দেখতে পাবে না যে একটাও রেডিয়াল নোডস আছে, তাই জন্য নাম্বার অফ রেডিয়াল নোডস ইজ 0। অরবাইটালসদের শেপ সম্পর্কে তো বেশ কিছু জিনিস ডিসকাস করা হলো, এবারে ডিসকাস করব আমরা অ্যাবাউট দ্য এনার্জিজ অফ অরবাইটালস। সব থেকে প্রথমে দেখে নেব হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের যদি কথা বলা হয়, হাইড্রোজেন অ্যাটমের ভেতরে থাকে একটাই ইলেকট্রন। এই ইলেকট্রনটা এই যে কোনো অরবাইটালে থাকতে পারে, 1s 2s 2p 3s 3p, যে কোনো অরবাইটালে থাকতে পারে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এদের অর্ডার অফ ইনক্রিজিং এনার্জিজ কী রকম দেখায়। সব থেকে কম এনার্জি হচ্ছে 1s এর, তারপরে 2s 2p, তারপরে 3s 3p 3d, তারপরে 4s 4p 4d 4f। বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এখানে এনার্জি কার কতটা হবে এটা কমপ্লিটলি কিসের ওপর ডিপেন্ড করছে, এন এর ভ্যালুর ওপর, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর ওপর। 2s 2p যেহেতু দুটোরই এন এর ভ্যালু সেম, তাই জন্য এদের দুজনের এনার্জি সমান। 3s 3p 3d এগেন যেহেতু এন এর ভ্যালু সেম, সেহেতু এদের আবার এনার্জি ইজ দ্য সেম। ঠিক আছে, এই ধরনের অরবাইটালস যাদের এনার্জি সেম হয় তাদেরকে বলা হয় ডিজেনারেট অরবাইটালস। ঠিক আছে, ওকে।
এখান থেকে আমরা এটাও দেখছি যে যেমন যেমন এন এর ভ্যালু বাড়ছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে তত দূরে চলে যাচ্ছে। নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে তার মানেটা কি? যে নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা সেটা থেকে দূরে চলে যাচ্ছে, রাইট? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে দূরে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে? ওর এনার্জি বেশি হয়ে যাচ্ছে আর ওর স্টেবিলিটি কম হয়ে যাচ্ছে। মানে ইট ইজ লাইক তুমি যখন লেটস সে ক্লাসরুমের ভেতরে থাকো, তখন টিচারের যে কন্ট্রোলটা সেটা অনেক বেশি থাকে, তখন তোমার এনার্জি লেভেল কম থাকে, তুমি চুপচাপ সিটে বসে থাকো, সেই কারণে তুমি বেশি স্টেবল থাকো। এইবারে ধরো হঠাৎ করে টিচার ক্লাস থেকে চলে গেল, টিচার নেই, নোবডি টু কন্ট্রোল, তখন ক্লাসরুমের ভেতরে কি হচ্ছে? বাচ্চাদের এনার্জি লেভেল ভেরি হাই, সবাই লাফালাফি ঝাপাঝাপি করছে, হট করে কেউ পড়ে যেতে পারে, কারুর লেগে যেতে পারে, মারপিট শুরু হয়ে যেতে পারে, রাইট? তার মানে এনার্জি লেভেল ইজ হাই বাট স্টেবিলিটি ইজ লেস। এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানেও হচ্ছে। যেমন যেমন এন এর ভ্যালু বাড়ছে তেমন তেমন ইলেকট্রনটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে দূরে চলে যাচ্ছে, যে কারণে তার এনার্জি হচ্ছে বেশি কিন্তু তার স্টেবিলিটি হচ্ছে কম। ঠিক বোঝা গেল? এইবারে এই ধরনের ইলেকট্রন যারা একদম মিনিমাম এনার্জি স্টেটে বা ম্যাক্সিমাম স্টেবল স্টেটে থাকে, সেই স্টেটটাকে আমরা বলে থাকি গ্রাউন্ড স্টেট। যেমন এখানে 1s হচ্ছে সব থেকে মিনিমাম এনার্জি কিন্তু সব থেকে বেশি স্টেবিলিটি। যখন একটা ইলেকট্রন 1s স্টেটে থাকে তখন তাকে আমরা বলে থাকি গ্রাউন্ড স্টেট। যখন কোনো একটা ইলেকট্রন হাইয়ার এনার্জি স্টেটে থাকে তখন তাকে আমরা বলে থাকি এক্সাইটেড স্টেট, রাইট? এই গ্রাউন্ড স্টেট আর এক্সাইটেড স্টেট এটা আমরা মানে এমনি যখনই কেমিস্ট্রি ফিজিক্সে এই সব এক্সাইটেশনের কথা বলি তখন আমরা এই টার্মগুলো খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি, ঠিক আছে? তার মানে এই হাইড্রোজেন অ্যাটমের এনার্জির গল্পটা হলো এই যে এখানে এনার্জিকে ডিটারমাইন করে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝখানের যে অ্যাট্রাকটিভ ফোর্স সেইটার ওপরে ডিপেন্ড করে এখানের এনার্জি। বা আর অন্য কথায় আমরা বলতে পারি যে এখানে এনার্জি ইজ ডিটারমাইন্ড বাই দ্য ভ্যালু অফ এন, দ্যাট ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একাই এখানে এনার্জি ডিসাইড করে। কিন্তু গল্পটা একটু আলাদা হয়ে যায় যখনই আমরা মাল্টি ইলেকট্রন অ্যাটমসের কথা বলি। মাল্টি ইলেকট্রন অ্যাটমসের ভেতরে কি হয়? একটা নয়, একের থেকে অনেক বেশি নাম্বার অফ ইলেকট্রনস থাকে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে এনার্জি ইজ ডিটারমাইন্ড নট অনলি বাই এন, শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এনার্জি ডিসাইড করে না, এমনকি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও এনার্জি ডিসাইড করে। তার মানে এন আর এল এই দুটো জিনিস মিলে ডিসাইড করে যে এনার্জি কত হবে। এবারে কোয়েশ্চেন হলো যে কেন হঠাৎ করে এল পিকচারে কেন চলে আসে? কারণ যখনই আমরা মাল্টি ইলেকট্রন অ্যাটমসের কথা বলছি তখন নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে অ্যাট্রাকশনটা ছিল সেটা তো ইম্পর্টেন্ট, তার সাথে সাথে এতগুলো যে ইলেকট্রন এসে গেছে এই ইলেকট্রনের মাঝখানের যে রিপালসিভ ফোর্সেস সেটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তার মানে এইখানে এই সিচুয়েশনে মাল্টি ইলেকট্রন অ্যাটমসের সিচুয়েশনে অ্যাট্রাকটিভ ইন্টারাকশন আর রিপালসিভ ইন্টারাকশন দুটোই কন্ট্রিবিউট করে টু ডিটারমাইন দ্য এনার্জি অফ অরবাইটালস। ঠিক এখানে আমরা ডিসকাস করবো একটা কনসেপ্ট যাকে আমরা বলে থাকি স্ক্রিনিং এফেক্ট। বেসিক্যালি কি হয়, ধরো এটা নিউক্লিয়াস, এবারে নিউক্লিয়াসের চারিপাশে এইভাবে ইলেকট্রনস লোকেটেড, মানে ইলেকট্রনসরা ঘুরছে। এবারে যে ইলেকট্রনসটা একেবারে আউটারমোস্ট ইলেকট্রন, এই ইলেকট্রনটা আর নিউক্লিয়াসের মাঝখানেও অনেক ইলেকট্রনস আছে যারা একটা স্ক্রিনের মতো তৈরি করে ফেলে। মানে যেমন ধরো টিচার হয়তো ক্লাসরুমে পড়াচ্ছে, এবারে একটা সিচুয়েশন হলো যে তুমি হয়তো বসে আছো সে লাস্ট বেঞ্চে আর তোমার মাঝখানে যতগুলো বেঞ্চ আছে তাতে কোনো স্টুডেন্ট নেই, পুরো খালি। তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম হবে? তুমি একেবারে ডাইরেক্ট পুরো ভিউ পাচ্ছ, বোর্ডে টিচার যাও লিখছে, টিচার যা বলছে একদম সুন্দর দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। এবারে তোমার আগের যে বেঞ্চগুলো সেগুলো তো যদি একদম বাচ্চারা ভর্তি হয়ে যায়, অনেক বাচ্চা রয়েছে, সেই ক্ষেত্রে তুমি হয়তো অতটা ক্লিয়ার ভিউ পাবে না। কেন? কারণ আগের সিটে যারা সবাই বসেছে তারা একটা স্ক্রিন বা একটা পর্দার মতো একটা তৈরি করে দিচ্ছে তোমার আর টিচারের মাঝখানে, যার জন্য তোমার আর টিচারের যে অ্যাট্রাকশনটা সেটা একটু কম হয়ে যাবে। কারেক্ট? সো নাও ইন দিস কেস যখন আমরা মাল্টি ইলেকট্রন অ্যাটমসের কথা বলছি এক্স্যাক্টলি ওই রকমই একটা কিছু হচ্ছে যে ইলেকট্রনসরা একটা স্ক্রিনের মতো তৈরি করে ফেলছে বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার মোস্ট ইলেকট্রন, মানে একদম বাইরে যে ইলেকট্রন আছে তার জন্য একটা স্ক্রিন তৈরি করে ফেলছে।
ঠিক আছে, আমরা নোটিস করছি যে যখন আমরা কম্পেয়ার করছি এনার্জি অফ এস পি ডি অ্যান্ড এফ অরবাইটালস, আমরা দেখছি এস এর এনার্জি সবচেয়ে কম, তারপরে পি, তারপরে ডি, আর তারপরে এফ, মানে এস এর এনার্জি সবচেয়ে কম আর এফ এর এনার্জি সবচেয়ে বেশি। এবারে কোয়েশ্চেন যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে কেন এরকম কেন হচ্ছে, এইটাকে আমরা বুঝে নেব দুটো সুন্দর রিজন দিয়ে। সব থেকে প্রথমে যদি আমি এস অরবাইটালের কথা বলি, এস অরবাইটালের শেপ কীরকম, স্ফেরিক্যাল শেপ। যেহেতু স্ফেরিক্যাল শেপ, তার মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এর চারিপাশে একটা স্ফিয়ারের মতো চারিপাশে ইলেকট্রনস রয়েছে, ঠিক আছে। তো এই ইলেকট্রনদের স্ক্রিনিং এফেক্টটা বেটার, তার মানে এরা নিউক্লিয়াসটাকে বেটার স্ক্রিন করে, মানে নিউক্লিয়াসটাকে ভালোভাবে স্ক্রিন করে ফেলেছে ফ্রম বাইরের জিনিস থেকে নিউক্লিয়াসটাকে বেশ ভালোভাবে ঢেকে ফেলেছে। অ্যাজ আ রেজাল্ট যেহেতু এই স্ফেরিক্যাল শেপের অ্যারেঞ্জমেন্ট, সেহেতু এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে বেশি টাইম স্পেন্ড করছে বা নিউক্লিয়াসের কাছাকাছি বেশি টাইম স্পেন্ড করছে। অ্যাজ এ রেজাল্ট নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশনটা সেটা এরা বেশি ফিল করছে কম্প্যারেটিভলি, কারেক্ট। নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেশি ফিল করছে মানে এনার্জি এদের কম থাকবে, এরা স্টেবল বেশি থাকবে। মানে ওই যে বললাম না যে স্কুলের ভেতরে থাকলে টিচারের কন্ট্রোল বেশি থাকলে কি হবে, তোমার এনার্জি কম থাকবে আর তোমার স্টেবিলিটি বেশি থাকবে। এক্স্যাক্টলি সেটাই এদের ক্ষেত্রে হচ্ছে, আর সেই কারণেই এস অরবাইটালদের এনার্জি হচ্ছে কম পি এর থেকে। সিমিলারলি যদি তুমি পি আর ডিকে কম্পেয়ার করো, সেখানেও একই গল্প। পিদের স্ক্রিনিং এফেক্ট ডিদের তুলনায় বেশি, যার জন্যে পিদের ক্ষেত্রে তাদের এনার্জি ডিদের তুলনায় কম। সিমিলারলি ডি আর এফ যদি কম্পেয়ার করো, তাহলে ডিদের স্ক্রিনিং এফেক্ট এগেন এফদের তুলনায় বেশি, আর সেই কারণেই ডিদের এনার্জি এফদের তুলনায় কম। তাহলে এই যে কনসেপ্টটা আমরা এক্ষুনি ডিসকাস করলাম, এটাকে যদি আমরা ইন টার্মস অফ কোয়ান্টাম নাম্বারস বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, for a given shell the z effective experienced by the orbital decreases with increase of azimuthal quantum number L। যখন এটা পড়ছি এটা খুব কমপ্লিকেটেড বলে মনে হবে, কিন্তু যখন এটা বোঝাবো তখন খুব সিম্পল হয়ে যাবে। বেসিক্যালি বলতে চাইছে যে যেমন ধরো এস পি ডি এফ, এই চারটে অরবাইটালের জন্য যদি আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু লিখি, তাহলে সেটা হয়ে যাবে 0 1 2 3, ঠিক আছে। এখানে এটা বলতে চাইছে যে যেমন আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ইনক্রিজ হবে, তেমন কি হবে, এই যে জেড এফেক্টিভ মানে হচ্ছে যে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জটা ইলেকট্রনরা এক্সপিরিয়েন্স করছে। নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি যে পজিটিভ চার্জ আছে সেটা হচ্ছে দ্য অ্যাটমিক নাম্বার, কিন্তু কতটা নিউক্লিয়াসরা এক্সপিরিয়েন্স করছে সেটা কিসের ওপর ডিপেন্ড করবে, অন দ্য স্ক্রিনিং এফেক্ট অফ দ্য ইলেকট্রনস। এক্স্যাক্টলি যে মাঝখানের যে ইলেকট্রনগুলো সেটা কতটা ভালো স্ক্রিনিং করতে পারছে বা কতটা কম স্ক্রিনিং করতে পারছে, তার উপরে ডিপেন্ড করবে জেড এফেক্টিভের ভ্যালু, ঠিক আছে। এখানে আমরা কি দেখব, যেমন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বাড়ছে, তেমন কি হচ্ছে, আমরা এটাও দেখেছি যে এস অরবাইটাল ইলেকট্রনের যে এরা এফেক্টিভলি স্ক্রিন করে, এরা বেশি ভালোভাবে স্ক্রিন করে। তার মানে যেমন ধরো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে। এবারে নিউক্লিয়াসের চারিপাশে এইভাবে ধরো ইলেকট্রনরা রয়েছে, ঠিক আছে, একটা আন্দাজে, একটা জাস্ট টু ভিজুয়ালাইজ দিস, ঠিক আছে। এখানে সব ইলেকট্রনরা রয়েছে, ঠিক আছে। এবারে ধরো যদি স্ক্রিনিং এফেক্ট মানে যদি এফেক্টিভলি স্ক্রিন করে, তার মানে এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে বেশ ভালোভাবে বসে রয়েছে, মানে কাছাকাছির মধ্যে বসে রয়েছে, কারেক্ট। তার মানে এই সব ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো কি করবে, নিউক্লিয়াসের বেশি পজিটিভ চার্জটা এক্সপিরিয়েন্স করবে, কারণ এরা নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা বেশি ফিল করবে, কারেক্ট। তার মানে এই যে এস অরবাইটালের ক্ষেত্রে আমার জেড এফেক্টিভের ভ্যালু কি হবে, বেশি হবে, কারণ এই ক্ষেত্রে এস অরবাইটালের ক্ষেত্রে ইলেকট্রনগুলো আমার নিউক্লিয়াসের কাছাকাছির মধ্যে রয়েছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসটাকে ভালোভাবে স্ক্রিনও মানে এদের স্ক্রিন এফেক্টিভলি স্ক্রিন করছে, যার জন্য এরা নিউক্লিয়াসের বেশি পজিটিভ চার্জটা এক্সপিরিয়েন্স করবে। যেমন আমাদের এল এর ভ্যালু বাড়তে থাকবে, তেমন কি হবে, এই এফেক্টিভ স্ক্রিনিংয়ের যে ব্যাপারটা সেটা কম হতে থাকবে, যার জন্য এই যে জেড এফেক্টিভের ভ্যালুটা এটাও
কম হতে থাকবে, এখানে আরও কম হয়ে যাবে, এখানে আরও বেশি কম হয়ে যাবে, এখানে আরও বেশি কম হয়ে যাবে। এক্স্যাক্টলি সেটাই এখানে বলা হচ্ছে যে জেড এফেক্টিভ এক্সপিরিয়েন্সড ডিক্রিজেস, এটা ডিক্রিজ হতে থাকে, ওপর থেকে নিচে ডিক্রিজ হতে থাকবে উইথ দ্য ইনক্রিজ ইন এল, দ্যাট ইজ এস অরবিটাল উইল বি মোর টাইটলি বাউন্ড টু দ্য নিউক্লিয়াস দ্যান পি অরবিটাল অ্যান্ড পি অরবিটাল উইল বি মোর টাইটলি বাউন্ড দ্যান দ্য ডি অরবিটাল। তার মানে ওপর থেকে নিচে আমরা যেমন যেমন যাচ্ছি জেড এফেক্টিভ কম হতে চাইছে, কম হতে থাকছে। তার মানে জেড এফেক্টিভ বেশি মানে ইলেকট্রনগুলো একেবারে নিউক্লিয়াসের সঙ্গে বেশ টাইটলি বাঁধা, জেড এফেক্টিভ কম মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে দূরে দূরে ছাড়ো ছাড়ো ভাব, যার জন্য তারা ওই পজিটিভ এফেক্টটা বা ওই অ্যাট্রাকশনটা ফিল করতে পারছে না। ঠিক আছে, এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট, যার জন্যে আই উইল রিকোয়েস্ট যে এই কনসেপ্টটাকে না মেমোরাইজ করে সবাই এটাকে ভালোভাবে বোঝার উপরে ফোকাস করো। তাহলে বন্ধুরা এই পুরো ডিসকাশনটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে অরবাইটালসদের এনার্জি দুটো জিনিসের ওপর ডিপেন্ড করে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল। ডিপেন্ডেন্সিটা যদিও খুব স্ট্রেট ফরওয়ার্ড নয়, একটু কমপ্লিকেটেড, কিন্তু এখানে আমরা একটা সিম্পল রুলের মাধ্যমে ফাইন্ড আউট করে নেবো যে কার এনার্জি বেশি আর কার এনার্জি কম। আর সেই রুলটা হলো যে অরবাইটালসদের ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু কম তাদের এনার্জি কম, মানে যার এন প্লাস এল এর ভ্যালু কম তার এনার্জি কম, যার এন প্লাস এল এর ভ্যালু বেশি তার এনার্জি বেশি। সিম্পল, ব্যাস এইটুকুই আমাদের রুল। তোমার সামনে যে কোনো দুটো অরবাইটালস দেওয়া থাক, তুমি কি করবে, এন প্লাস এল এর ভ্যালু ক্যালকুলেট করবে। এবারে অনেক সময় এটা হতে পারে যে এন প্লাস এল এর ভ্যালু হয়তো দুটো অরবাইটালের জন্যই সেম, তখন আমরা কি করে বুঝবো যে কার এনার্জি কম আর কার এনার্জি বেশি? সেই ক্ষেত্রে যার এন এর ভ্যালু কম তার এনার্জি কম। ঠিক আছে, তার মানে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, যার এন প্লাস এল এর ভ্যালু কম তার এনার্জি কম। ইন কেস যদি দুটো অরবাইটালেরই এন প্লাস এল এর ভ্যালু সেম হয়, সেই ক্ষেত্রে যার এন এর ভ্যালু কম তার এনার্জি কম। তাহলে এখানে আমাদের কাছে দেওয়া আছে দুটো অরবাইটাল 3p আর 4s, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে এদের এনার্জি কম্পেয়ার করতে হবে। এনার্জি কম্পেয়ার করা এখন আমাদের জন্য খুব সহজ, কারণ এই 3p এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 3, l এর ভ্যালু হচ্ছে 1, 4s এর ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4 আর l এর ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, তাহলে n প্লাস l যদি আমি করি তাহলে এখানে আমার ভ্যালু বেরোবে 4, এই ক্ষেত্রে যদি n প্লাস এল ক্যালকুলেট করি এখানেও আমার ভ্যালু বেরোবে 4। তার মানে দুটো ক্ষেত্রেই n প্লাস এল এর ভ্যালু হচ্ছে সেম। তাহলে আমি আগেও বলেছিলাম যখন n প্লাস এল এর ভ্যালু সেম হয় তখন আমরা কোন ভ্যালুটার ওপর রিলাই করি, n এর ভ্যালুর ওপর। এখানে n এর ভ্যালু হচ্ছে 3, এখানে n এর ভ্যালু হচ্ছে 4, তার মানে যার n এর ভ্যালু কম, 3p এর ক্ষেত্রে n এর ভ্যালু কম, সুতরাং 3p এর এনার্জি উইল বি লেস দ্যান 4s এর এনার্জি। এইভাবে আমরা এনার্জি কম্পেয়ার করব। ঠিক আছে, এবারে এখানে নিচে দেখি, এখানে একটা নোট দেওয়া আছে। কি দেওয়া আছে নোটে? এনার্জিজ অফ অরবাইটালস ইন দ্য সেম সাবশেল ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার। নাও দ্যাটস ইন্টারেস্টিং। অনেক সময় আমাদের কাছে এরকম সাবশেলস থাকে বা এরকম অরবাইটালস থাকে যারা সেম সাবশেলে আছে, যেমন এখানে এনার্জি অফ 2s ফর লিথিয়াম অ্যান্ড এনার্জি অফ 2s ফর সোডিয়াম। এই ক্ষেত্রে দুটোই 2s মানে n এর ভ্যালু সেম, l এর ভ্যালু সেম, সুতরাং এই ক্ষেত্রে কি আলাদা, এই ক্ষেত্রে আমার এলিমেন্টটাই আলাদা, তার মানে আমার অ্যাটমিক নাম্বারই আলাদা। ঠিক আছে, একটা হচ্ছে লিথিয়াম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 3, আর একটা হচ্ছে সোডিয়াম যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারে কি তফাৎ পড়বে নিশ্চয়ই পড়বে। লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, তার মানে লিথিয়ামের যে নিউক্লিয়াসটা তার ভেতরে +3 চার্জ রয়েছে, অন্যদিকে সোডিয়ামের যে নিউক্লিয়াসটা তার ভেতরে +11 চার্জ রয়েছে। ঠিক আছে, তার মানে এই লিথিয়ামের কেসে যে পজিটিভ চার্জটা এর ইলেকট্রনরা এক্সপিরিয়েন্স করবে, স্ক্রিনিং এফেক্ট এইসব এখন বাদ দাও, কিন্তু ইলেকট্রন যারা আছে তারা যে পজিটিভ চার্জটা এক্সপিরিয়েন্স করবে সেই পজিটিভ চার্জটা হচ্ছে কম, +3 পজিটিভ চার্জ তারা এক্সপিরিয়েন্স করবে। এই ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো আছে, মানে এই নিউক্লিয়াসের চারিপাশে তো ইলেকট্রন আছে না, সিমিলারলি এখানেও চারিপাশে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রনরা কতটা পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করবে, +11।
যে ক্ষেত্রে বেশি পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করবে সেই ক্ষেত্রে তারা বেশি না মানে নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড ফিল করবে, কারেক্ট? সেই ক্ষেত্রে তারা নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্টেড বেশি ফিল করবে। আগেও বলেছিলাম যখন টিচারের কন্ট্রোল বেশি থাকে তখন এনার্জি কম থাকে, স্টেবিলিটি বেশি থাকে। এক্স্যাক্টলি তাই হবে, যখন নিউক্লিয়াসের +11 চার্জ ফিল করছে, বেশি চার্জ ফিল করছে, তখন এনার্জি কি হবে? কম হবে, রাইট? তার মানে সোডিয়ামের ক্ষেত্রে তোমার এনার্জিটা কম থাকা উচিত, কনসিডারিং দুটোরই আমি সেম অরবাইটালের কথা বলছি। এবারে যদি দুটোর অরবাইটালই আলাদা আলাদা হয় তাহলে তো আবার সেই n+l রুল এসে যাবে। যদি আমি দুটোরই সেম এক্স্যাক্টলি অরবাইটালের কথা বলছি সেই ক্ষেত্রে তুমি দেখো সোডিয়ামের ক্ষেত্রে তোমার এনার্জিটা হচ্ছে কম কম্পেয়ার টু লিথিয়াম। রিজনটা বুঝতে পারলে? আর এটা কখন অ্যাপ্লিকেবল হবে? যখন আমরা সেম সাবশেলের কথা বলছি। সেই ক্ষেত্রে যদি অ্যাটমিক নাম্বার আলাদা হয় তখন যেখানে বেশি পজিটিভ চার্জ এক্সপিরিয়েন্স করছে ইলেকট্রনসরা সেখানে তারা বেশি অ্যাট্রাক্টেড, তাই কম এনার্জি। দেখো, উইথ দ্যাট লজিক উই ক্যান সে দ্যাট এনার্জি অফ 2s অফ লিথিয়াম ইজ গ্রেটার দ্যান এনার্জি অফ 2s অফ সোডিয়াম। তাহলে আমার মনে হয় আমরা এইরকম একটা সিচুয়েশনে চলে এসেছি যেখানে আমরা অরবাইটালদের শেপ, অরবাইটালদের এনার্জির সম্পর্কে সব কিছু জেনে ফেলেছি। এবারে জেনে নিতে হবে অ্যাবাউট ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। একটা অ্যাটমের ভেতরে ইলেকট্রনকে আমরা এক্স্যাক্টলি ডিস্ট্রিবিউট কিভাবে করি, কিংবা বলতে পারো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কিভাবে লিখে থাকি, ইলেকট্রনসদের আমরা কিভাবে ফিল করি অরবাইটালসে, সেটাকে জানার জন্য 3টে রুল আমাদের জানা খুব 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 বেশি জরুরি। সব থেকে প্রথম রুল হলো অফ ব প্রিন্সিপাল, সেকেন্ড রুল হলো পলি এক্সক্লুশন প্রিন্সিপাল, আর থার্ড রুল হলো হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। এক এক করে এই প্রত্যেকটা রুল বুঝে নেব আর এক্সাম্পল নিয়ে দেখে নেব যে কিভাবে এই রুলগুলো অ্যাপ্লাই করে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারি। সব থেকে প্রথমে অফ ব প্রিন্সিপাল। অফ ব প্রিন্সিপাল, এই প্রত্যেকটা প্রিন্সিপালেরই নামগুলো এসেছে সেই সব সায়েন্টিস্টদের থেকে যারা এই প্রিন্সিপালগুলো দিয়েছিলেন। অফ ব প্রিন্সিপাল বলে যে ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ অ্যাটমস the orbitals are filled in the order of increasing energies। তার মানে ধরো তোমার কাছে অনেকগুলো ইলেকট্রন আছে, বেসিক্যালি এই ইলেকট্রনিক কনফিগারেশনের ফান্ডা হলো যে তোমার কাছে অনেকগুলো ইলেকট্রন আছে, তোমাকে সেইগুলোকে অরবাইটালসে ফিল করতে হবে। কিন্তু তোমার সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো যে আমি কোন অর্ডারে ফিল করব, কোন অরবাইটালে প্রথমে দেবো, কোন অরবাইটালে পরে দেবো, এটাই হচ্ছে তোমার মেইন কোয়েশ্চেন। অফ ব প্রিন্সিপাল সেটাকে একটু সহজ করার জন্য তোমাকে বলে দিচ্ছে যে তুমি ইলেকট্রনগুলোকে ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জিজ ফিল করবে। মানে যে অরবাইটালের এনার্জি কম প্রথমে সেখানে, তারপরে যার একটু বেশি এনার্জি সেখানে, তারপরে তার থেকে বেশি এনার্জি যে অরবাইটালে সেখানে, এইভাবে ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জিজ তুমি ইলেকট্রনগুলোকে ফিল করবে। যেমন ধরো একটা ক্লাসরুম আছে, ঠিক আছে? যেমন ছোটোবেলায় ক্লাসরুমে কী হতো, যে যখন তোমার বার্থডে হতো তুমি চকলেটস বা টফি নিয়ে যেতে আর ক্লাসের সব বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করতে, রাইট? এবারে ধরো তুমি চকলেটের একটা বক্স নিয়ে গেছো, তোমার ক্লাসে হয়তো 30টা বাচ্চা আছে। এবারে 30টা বাচ্চাকে তুমি কিভাবে ডিস্ট্রিবিউট করবে? প্রথম বাচ্চাটা থেকে স্টার্ট করবে, লাস্টের বাচ্চাটা থেকে স্টার্ট করবে, না মাঝের বাচ্চাটা থেকে স্টার্ট করবে, রাইট? তো তোমাকে একটা সিকোয়েন্স ফলো করতে হবে, কারেক্ট? ইট কুড বি যে তুমি ফার্স্ট বেঞ্চ থেকে স্টার্ট করলে এক এক করে দিতে থাকলে লাস্ট বেঞ্চ অবধি, তাহলে কেউ মিস হবে না আর তুমি সিস্টেম্যাটিক্যালি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবে। ইন আ সিমিলার ওয়ে যখন ইলেকট্রনগুলোকে তোমাকে ডিস্ট্রিবিউট করতে হয় তুমি তাদেরকে অরবাইটালে এইভাবে ঢোকাবে বা ফিল করবে যাতে তুমি সবথেকে কম এনার্জির অরবাইটালে প্রথমে ঢোকাবে আর সবথেকে বেশি এনার্জির অরবাইটালে লাস্টে ঢোকাবে। তাহলে অফ ব প্রিন্সিপালটা যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় যখন আমরা ইলেকট্রনসদের ফিল করছি অরবাইটালসে, সেটা করার জন্যে আমাদেরকে প্রত্যেকটা অরবাইটালের এনার্জির একটা আইডিয়া রাখতে হবে। যেমন ধরো এখানে আমি সব অরবাইটালগুলো লিখে রেখেছি, 1s 2s 2p 3s 3p 4s 3d। এবারে এখানে তোমরা বলতেই পারো 3pর পরে আমি 3d কেন লিখিনি, 4sটাকে আগে কেন লিখেছি? চলো দেখে নেওয়া যাক। সব থেকে প্রথমে কী করবো, এই প্রত্যেকটার n এর ভ্যালু লিখে নেব। n এর ভ্যালু এখানে 1, এখানে 2 2 3 3 4 3 4 5 4, এত দূর পর্যন্তই লিখলাম। এখন সিমিলারলি প্রত্যেকটার l এর ভ্যালু লিখে নেব। s তাই জন্য 0 0, এখানে p এর জন্য 1, s এর জন্য 0, p এর জন্য 1, s এর জন্য 0, d এর জন্য 2, p এর জন্য 1, s এর জন্য 0, d এর জন্য 2। এইভাবে n আর l এর ভ্যালু লিখে নিয়েছি। এইবারে এই প্রত্যেকটার জন্য n+l এর ভ্যালু ক্যালকুলেট করব। তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 3 3, এটা 4 4 5 5 5 6,
ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবারে দেখো, এবারে ভালো করে খেয়াল করে দেখো আমি এটাকে কি অর্ডারে অ্যারেঞ্জ করেছি, ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি অ্যারেঞ্জ করেছি। এবারে এখানেও কোথাও কোথাও ডিসক্রিপেন্সি আছে, যেমন এই দুটোরই n+l এর ভ্যালু হচ্ছে 3, কিন্তু তুমি দেখো যার n এর ভ্যালুটা কম আমি সেটাকে আগে রেখেছি, আর যার n এর ভ্যালু বেশি সেটাকে পরে রেখেছি, তাই জন্য 2p আগে রেখেছি, 3s পরে রেখেছি। সিমিলারলি এখানে দেখো দুটোরই n+l এর ভ্যালু হচ্ছে 4, কিন্তু আমি আগে কাকে রেখেছি, যার n এর ভ্যালু কম, যার n এর ভ্যালু 3 তাকে আগে রেখেছি, যার n এর ভ্যালু 4 তাকে পরে রেখেছি। সিমিলারলি এই তিনটেরই n+l এর ভ্যালু হচ্ছে 5, কিন্তু আমি n এর ভ্যালুতে ফোকাস করেছি, প্রথমে রেখেছি 3, তারপরে 4, তারপরে 5। তো আমাদের যে n+l রুলটা আমরা পড়েছিলাম সেই রুলটাকে অ্যাপ্লাই করে আমরা এই অর্ডারটা বার করে নিয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আমরা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে যাব তখন এই অর্ডারটাকে এইভাবে মুখস্থ করে রাখা তো খুব কষ্টকর, তাই না? সেই জন্যে এখানে আমরা একটা খুব সিম্পলিফাইড ওয়ে বার করে ফেলেছি, যেখানে আমরা একটা খুব সিম্পলিফাইড ফর্ম অফ ডায়াগ্রাম বানাই, যেটাকে মুখস্থ কিছু, যেখানে তোমাকে কিছু মুখস্থ করতে হয় না, ওই ডায়াগ্রামটা শুধু বানিয়ে নিতে হয়। তখন তোমরা ফটাফট ওই অর্ডারটা পেতে থাকবে যে কোন অর্ডারে তোমাকে ইলেকট্রনসগুলোকে ঢোকাতে হবে। ঠিক আছে, চলো তাহলে ওই ডায়াগ্রামটা বানানো শিখে ফেলি। ডায়াগ্রামটা তোমরা বানাবে এইভাবে, প্রথমে লেখো 1s, তার নিচে লেখো 2s 2p, তার নিচে লেখো 3s 3p 3d, তার নিচে লেখো 4s 4p 4d 4f, তার নিচে লেখো 5s 5p 5d 5f। ব্যাস, এখন আপাতত এত দূরই লিখলাম, তোমরা যদি চাও এর নিচেও লিখতে পারো, আপাতত আমি এত দূর লিখলাম। এবারে কি করো, এরকম ডায়াগোনালস লাইন বানিয়ে এইভাবে এইটাকে জয়েন করে ফেলো। খেয়াল করো ডায়াগোনাল লাইন্সটা কিভাবে রয়েছে। ঠিক আছে, একবার যেই এই ডায়াগোনাল লাইন্সটা তুমি বানিয়ে ফেললে তোমার ডায়াগ্রাম ইজ রেডি। এবারে তোমরা কিভাবে লিখবে, এইবারে তুমি অর্ডারটা এইভাবে ফলো করবে, 1s, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s, এইভাবে, মানে এই যে অ্যারোটা বানিয়েছি, মানে এই ওপর থেকে নিচে তুমি ফলো করতে থাকবে লাইন বাই লাইন, রাইট? মানে তুমি কখনোই ইলেকট্রনিক কনফিগারেশন লিখলে তুমি শুধু এই ডায়াগ্রামটা যদি মনে থাকে, সাইডে এই ডায়াগ্রামটা বানিয়ে নিলে ছোট্ট করে, আর 2, 4, 10টা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে লিখতে এমনিতেই অর্ডারটা মুখস্থ হয়ে যায়, অ্যাটলিস্ট স্টার্টিংয়ের দিকেরটা। এটাকে কিভাবে লিখবে, 1s, তারপরে 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4p 5s অ্যান্ড সো অন। আর যখন তোমরা এই অর্ডারটা দেখবে ইট ইজ এক্স্যাক্টলি দ্য সেম অর্ডার, এখানে যে অর্ডারটা লেখা আছে আর ওই যে অর্ডারটা আমরা লিখছি সেটা একই অর্ডার। মানে এই ক্ষেত্রে তোমাকে এটাকে মুখস্থ করতে হবে না, এই ডায়াগ্রামটা এনিওয়েজ বানানো খুব সহজ। এই ডায়াগ্রামটা কিভাবে বানাবে সেইটা শুধু তোমাদেরকে মনে রাখতে হবে। আমাদের পরের প্রিন্সিপাল হলো পলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। নামটাতেই বুঝতে পারছো এক্সক্লুশন, এটা কিছু একটা এক্সক্লুসিভ। দেখা যাক, এই প্রিন্সিপালটা বলে যে একটা অ্যাটমের ভেতরে কোনো দুটো ইলেকট্রনের 4টেই কোয়ান্টাম নাম্বার সেম হতেই পারে না। তার মানে একটা অ্যাটমের ভেতরে যতগুলো ইলেকট্রন আছে সেই প্রত্যেকটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার আলাদা হতে হবে। মানে এমন জরুরি নয় যে দুটো ইলেকট্রনের 4টেই কোয়ান্টাম নাম্বার আলাদা হতে হবে, বাট 4টের মধ্যে একটা না একটা কোয়ান্টাম নাম্বার আলাদা হতে হবে। মানে একটা অ্যাটমের ভেতরে তুমি কোনো দুটো এমন ইলেকট্রন পাবে না যাদের 4টে কোয়ান্টাম নাম্বারই সেম। ঠিক আছে, নাও দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ধরো কোনো একটা যদি কোনো দুটো এরকম ইলেকট্রনও তুমি পেয়ে ফেলো যারা দুজনেই হয়তো একই সাবশেলের ভেতরে আছে, ধরো তারা দুজনেই 2s অরবিটালের ভেতরে আছে, তাহলে অবভিয়াসলি তাদের n এর ভ্যালু সেম, কারণ দুজনের ভ্যালুই 2, তাদের l এর ভ্যালুও সেম, কারণ s এর ক্ষেত্রে 0 হয়, রাইট? তাদের ml এর ভ্যালুও সেম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, কিন্তু হয়তো তাদের স্পিন কোয়ান্টাম নাম্বার আলাদা হবে, রাইট? তার মানে কোনো না কোনো একটা কোয়ান্টাম নাম্বার আলাদা হতেই হবে। পলি এক্সক্লুশন প্রিন্সিপালটা আরও ভালোভাবে বোঝার জন্য নিয়ে নেবো আমরা একটা এক্সাম্পল। ধরে নাও আমাদের কাছে দুটো ইলেকট্রন আছে, আর এই দুটো ইলেকট্রনই রয়েছে 2px অরবিটালে। ঠিক আছে, 2px অরবিটালে এই দুটো ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই দুটো ইলেকট্রনের
কোয়ান্টাম নাম্বার ক্যালকুলেট করতে চাই, তাহলে লুকিং অ্যাট দিস যে এটা 2px-এ আছে, n এর ভ্যালু দুজনের জন্যই 2 হবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দুজনের জন্য সমান হবে। যদি এল এর কথা বলি, যেহেতু এটা p অরবিটাল সেহেতু এল এর ভ্যালু দুটো ইলেকট্রনের জন্যই সেম হবে, উইচ ইজ 1। যেহেতু আমরা এটাও জানি যে এটা px, তা না তো কি হয়, p অরবিটাল হলে px হতে পারে, py হতে পারে, pz হতে পারে। আর px, py, pz এর জন্য ml এর ভ্যালু আলাদা আলাদা হয়, -1, 0, +1। কিন্তু এখানে আমরা সেটাও জানি যে এটা তিনটেই, এই দুটো ইলেকট্রনই px অরবিটালেই, তার মানে ml এর ভ্যালুও দুটো ইলেকট্রনের জন্য সেম, রাইট। এইবারে বেঁচে গেল তিনটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তো সেম হয়ে গেল, তার মানে বাঁচলো কোন কোয়ান্টাম নাম্বারটা? বাঁচলো আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সেম হবে না, কারণ চারটে কোয়ান্টাম নাম্বার তো সেম হতে পারে না। সুতরাং স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি একটা ইলেকট্রনের +½ হয়, মনে করো একটা ইলেকট্রনের যদি +½ হয়, তাহলে আর একটা ইলেকট্রনের ms এর ভ্যালু হয়ে যাবে -½ তার মানে এই যে দুটো ইলেকট্রনের আমরা কথা বলছি, এই দুটো ইলেকট্রন হয়তো দুটো ইলেকট্রনের 2px-এই রয়েছে, কিন্তু এই দুটো ইলেকট্রনের স্পিন অপোজিট, একটা যদি আপ স্পিন হয় তাহলে আর একটা ডাউন স্পিন হবে, ঠিক আছে। এটা হলো আমাদের পলিজ এক্সক্লুশন প্রিন্সিপালের ফান্ডা। ওকে, এবারে বেসড অন অল অফ দিস, এই যে প্রিন্সিপালগুলো পড়লাম এর উপরে বেসিস করে আমরা বলতে পারি দ্যাট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস in a shell with principal quantum number n is equal to 2n square। যদি আমরা জানি যে n এর ভ্যালু কত, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা জানি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করে কোন শেলে আছে ইলেকট্রন, আমরা ওই নাম্বারটার হেল্প নিয়ে বলে দিতে পারি যে ওই শেলের ভেতরে কতগুলো ইলেকট্রন থাকবে। মানে আমরা এটা তো জানি ওই শেলের ভেতরে কতগুলো সাবশেল থাকবে, ওই সাবশেলের ভেতরে কতগুলো অরবাইটালস থাকবে, আর ওই অরবাইটালসের ভেতরে কতগুলো ইলেকট্রন থাকবে। কিন্তু যদি আমাদের বলতে হয় যে তুমি শুধু শেল জানো, এবারে বলো এর ভেতরে কতগুলো ইলেকট্রন থাকবে, তাহলে আমি স্ট্রেট অ্যাওয়ে উইথ 2n স্কোয়ার বলে দিতে পারি যে একটা শেলের ভেতরে কতগুলো ইলেকট্রন থাকবে। এক্সাম্পল দেখো, ধরো আমরা কে শেলের কথা বলছি, সেই ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। আমরা জানি কে শেলের কতগুলো সাবশেল হয়, যা ভ্যালু এল এর, মানে কে শেলের একটা সাবশেল হয়, ঠিক। এই একটা সাবশেলের করেসপন্ডিং এল এর ভ্যালু কত হয়? 0, কারণ এল এর ভ্যালু কি হয়? 0 to n - 1, তো এই ক্ষেত্রে এল এর ভ্যালু হবে 0। তার মানে এই ক্ষেত্রে সাবশেল কি হবে? 1s, ঠিক আছে। আর এই 1s এর ভেতরে একটা অরবাইটালের ভেতরে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? দুটো, সেই জন্য দুটো ইলেকট্রন। অ্যাট দ্য সেম টাইম যদি এই মাঝের জিনিসগুলোকে সব আমি গায়েব করে দিই, তাহলেও যখন তুমি জানো n এর ভ্যালু 1, তুমি স্ট্রেট অ্যাওয়ে বলতে পারো 2 × 1 স্কোয়ার, দ্যাট ইজ 2 ইলেকট্রনস থাকবে এই শেলটার ভেতরে। সিমিলারলি যদি আমরা n = 2 এর কথা বলি, তার মানে এটা আমি কোন শেলের কথা বলছি? এল শেল। এল শেলের ভেতরে কতগুলো সাবশেল থাকবে? দুটো সাবশেল। কোন কোন পসিবল ভ্যালুজ এল এর হতে পারে? 0 and 1, কারণ এল এর ভ্যালু হয় 0 to n - 1। তার মানে এর ভেতরে 2s আর 2p এই অরবাইটালসগুলো হতে পারে। একটা অরবাইটালে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে? দুটো করে। তুমি তাহলে বলবে এখানে দুটো, এখানে দুটো, তা তো নয়, আসলে এখানে এটা 2s, 2p এর ভেতরে একটা 2px, একটা 2py, একটা 2pz, আর এই প্রত্যেকটার ভেতরে দুটো দুটো করে ইলেকট্রন থাকতে পারে। তার মানে টোটাল কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। এখানেও তুমি ভেরিফাই করে দেখে নাও, যদি তুমি এই মাঝের জিনিসগুলো নাও জানতে, তাও তুমি বলতে পারতে n এর ভ্যালু 2, তার মানে কতগুলো ইলেকট্রনস থাকবে? 2 × 2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ইলেকট্রনস। সিমিলারলি n = 3টা তোমরা নিজেরাই ভেরিফাই করে দেখে নিতে পারো। চলে এসেছি আমাদের 3 নম্বর রুলের দিকে, যেটা হচ্ছে হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি। এই রুলটা আমাদের বলে অনেক সময় এরকম একটা সিচুয়েশন থাকে যখন আমরা আমাদের কাছে কিছু ইলেকট্রনস আছে আর তাদেরকে আমরা ফিল করতে চাইছি সেম সাবশেলে, মানে এমন অরবাইটালসে ফিল করতে চাইছি যারা ডিজেনারেট অরবাইটালস, ঠিক আছে। যেমন ধরে নাও, যেমন ডি অরবাইটালের ভেতরে আমাদের 5টা পসিবল ওরিয়েন্টেশনস হয়, যেমন dxy, dyz, dxz, dz²। এইভাবে যে 5টা পসিবল অরবাইটাল হয় সেগুলো ডিজেনারেট অরবাইটালস, তাদের সবারই এনার্জি ইকুইভ্যালেন্ট। এবারে আমার কাছে যদি কিছু ইলেকট্রনস থাকে, ধরো আমার কাছে 6টা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলোকে আমি এই 5টা অরবাইটালে কিভাবে ফিল করব? মানে প্রথমে পেয়ারিং আপ করব,
নাকি প্রথমে সবাইকে একটা করে দেবো, পরে পেয়ারিং আপ করব, কিভাবে করব? আর সেই প্রশ্নের উত্তরই দিয়ে ফেলে আমাদেরকে হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি, যেটা বলে যে এই ধরনের সিচুয়েশনে যখন আমরা ইলেকট্রনসকে ঢোকাতে চাইছি বা ফিল করতে চাইছি সেম সাবশেলে যাদের এনার্জি সেম, সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে সবাইকে একটা একটা ইলেকট্রন দেব, তারপরে পেয়ারিং আপ শুরু করব। মানে একটা বক্সের ভিতরে তো দুটো ইলেকট্রনই অ্যাট দ্য ম্যাক্স থাকতে পারবে, আর সেই দুটো ইলেকট্রনের স্পিন অপোজিট হতে হবে, তাই তো? কিন্তু শুরুতেই আমরা পেয়ারিং আপ না করে কি করব, প্রথমে প্রত্যেকটা বক্সকে একটা করে ইলেকট্রন দেব, তারপরে আমরা পেয়ারিং আপ করা শুরু করব। চলো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। তাহলে এই হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটিটা যদি একটু ভালোভাবে বুঝতে হয়, লেট আস সাপোজ যে আমাদের কাছে একটা পি অরবিটাল আছে, ঠিক আছে, মানে একটা পি সাবশেল আছে। পি এর ভেতরে আমরা কি জানি, কি কি থাকে, একটা পি এক্স, পি ওয়াই, পি জেড, ঠিক আছে, আমাদের এই তিনটে অরবিটালস হতে পারে, ঠিক আছে। এবারে ধরে নাও আমার কাছে ইলেকট্রন আছে লেটস সে 5টা, আমার কাছে রয়েছে 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রনকে আমাকে এই পি এক্স, পি ওয়াই, পি জেডে ভরতে হবে, ফিল করতে হবে। আমি কিভাবে ফিল করব? আমার কাছে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে যে আমি এবারে এক একটা বক্স, মানে হচ্ছে এক একটা অরবিটালের ভেতরে কতগুলো ইলেকট্রন যেতে পারে, অ্যাট দ্য ম্যাক্স দুটো, আর সেই দুটো ইলেকট্রনের স্পিন সবসময় অপোজিট হবে, রাইট? এগুলো আমরা পলি এক্সক্লুশন প্রিন্সিপালে অলরেডি পড়েছি। দ্যাট মিনস আমার কাছে একটা অপশন আছে, এখানে দুটো দিয়ে দিলাম, এখানে দুটো দিয়ে দিলাম, আর 5টা আছে, সুতরাং এখানে একটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার কাছে অপশন 1, ঠিক আছে। কিন্তু হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি বলছে এইভাবে ঢোকানো চলবে না, দিস ইজ ইনকারেক্ট। কিভাবে ঢোকাতে হবে? আমার কাছে যতগুলো অপশন আছে, যতগুলো বক্স আছে, প্রথমে সবাইকে একটা একটা ইলেকট্রন দিয়ে খুশি করতে হবে, প্রথমে সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তারপরে পেয়ারিং আপ শুরু করতে হবে, এইভাবে। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ে। এবারে এইটা আর এইটা দেখতে হয়তো একই রকম লাগছে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি যে ওয়েতে আমি এটাকে ফিল করেছি সেটা কিন্তু অনেকটাই আলাদা, তাই না? সেটা অনেকটাই আলাদা। যেমন ধরো এখানে যদি এটা 5টা ইলেকট্রন না হয়ে আমার কাছে যদি 4টে ইলেকট্রন হতো, সেই ক্ষেত্রে তুমি যদি এটাকে এইভাবে ফিল করতে, তুমি কিভাবে ফিল করতে, এখানে দুটো, এখানে দুটো, রাইট? আর সেটা হয়ে যেত ইনকারেক্ট। কারেক্ট ওয়েটা কি হতো? কারেক্ট ওয়েটা হতো কিছুটা এরকম, প্রথমে তুমি সবাইকে একটা একটা দিতে, তারপরে এখানে ফিল করতে, এইটা হতো তোমার কারেক্ট ওয়ে। তাহলে বুঝতে পারছো, এই ইনকারেক্ট ওয়েতে করতে গেলে তোমার কিন্তু সবসময় গন্ডগোল হবে। তার মানে যখনই তুমি ইলেকট্রনস ফিল করবে, যদি ইউ আর ফিলিং ইট অন দ্য সেম সাবশেল, কারণ এখানে দেখো পি এক্স, পি ওয়াই, পি জেড এর এনার্জি লেভেল তো সেম হবে, রাইট? ধরে নাও এটা 2px, এটা 2py, এটা 2pz। যেহেতু n এর ভ্যালু সেম, l এর ভ্যালু সেম, সেহেতু এই অরবিটালগুলো হচ্ছে ডিজেনারেট অরবিটালস, তাদের এনার্জি ভ্যালু সেম। তো এনার্জির কনসেপ্ট হিসেবে এখানে কোনো রুল নেই যে প্রথমে 2px এ দেবে, তারপর 2py এ দেবে, বা তারপর 2pz এ দেবে, ওরকম কোনো রুল নেই, কারণ তিনটে বক্সের এনার্জি হচ্ছে সেম। এই ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি হুন্ডস রুল, যেটা বলে যে তুমি সবাইকে প্রথমে একটা একটা দাও, তারপরে সবারই ভেতরে পেয়ারিং আপ শুরু করো, ঠিক আছে? তো এটা ছিল আমাদের এই সিম্পল রুলটা। এবারে এইখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা নোট করি, যে যখন তোমরা এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে শুরু করবে, তোমরা নোটিস করবে যে হাফ ফিল্ড অ্যান্ড ফুললি ফিল্ড ডিজেনারেট অরবিটালস এরা সবসময় এক্সট্রা স্টেবল হয় ডিউ টু দেয়ার সিমেট্রি, যার জন্য যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো সেখানে তোমরা দেখবে আমরা সবসময় চেষ্টা করব যদি হাফ ফিল্ড বা ফুললি ফিল্ড কনফিগারেশন করা যায় তাহলে সেটা বেটার হবে। হাফ ফিল্ড মানে হলো, যেমন ধরো এই ক্ষেত্রেই যদি আমি বলতে চাই, ধরো এই যদি পি এর ক্ষেত্রেই বলি, এটা হয়ে গেল হাফ ফিল্ড, মানে প্রত্যেকটাতে একটা একটা ইলেকট্রন রয়েছে। এইটা হয়ে গেল ফুললি ফিল্ড, তার মানে প্রত্যেকটাতেই ফুললি ফিল্ড ইলেকট্রনস রয়েছে, প্রত্যেকটাতেই দুটো দুটো করে ইলেকট্রন রয়েছে। এটা ফুললি ফিল্ড, এটা হাফ ফিল্ড। এই ধরনের কনফিগারেশন আর এক্সট্রা স্টেবল কম্পেয়ার টু দিজ কনফিগারেশন। তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল বা রুলস জানার পরে আই থিঙ্ক উই আর অল সেট টু রাইট ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন কথাটার মানেই হচ্ছে যে কিভাবে আমরা ইলেকট্রনদের একটা অ্যাটমের ভেতরে যতগুলো অরবিটালস আছে তার মধ্যে ডিস্ট্রিবিউট করি, সেটাকেই আমরা বলে থাকি ইলেকট্রনিক কনফিগারেশন। কিভাবে আমরা ডিনোট করি
ইলেকট্রনিক কনফিগারেশন কি, এর নোটেশনটা কিছুটা এই ফরম্যাটের, ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এস টু দ্য পাওয়ার সামথিং, পি টু দ্য পাওয়ার সামথিং, ডি টু দ্য পাওয়ার সামথিং। তার মানে হচ্ছে এস অরবাইটালে কতগুলো ইলেকট্রন গেল সেটা আমরা সুপারস্ক্রিপ্টের ফর্মে লিখি, পি অরবাইটালে কতগুলো ইলেকট্রন গেল সেটাকেও আমরা সুপারস্ক্রিপ্টের ফরম্যাটে লিখি, ঠিক আছে। সিমিলারলি এটা এস অরবাইটালটা এটা 1s না 2s না 3s সেটাও আমরা লিখে থাকি এক্স্যাক্টলি, রাইট। তার মানে আমরা অরবাইটালটা মেনশন করি, সেই অরবাইটালে কতগুলো ইলেকট্রন গেল সেটাকে আমরা সুপারস্ক্রিপ্টে মেনশন করে থাকি। তো এটা হচ্ছে আমাদের নোটেশন। ইলেকট্রনিক কনফিগারেশনকে লেখার আরও একটা প্রসেস হয় বলতে পারো, যেটাকে আমরা বলে থাকি অরবাইটাল ডায়াগ্রাম, কিন্তু সেটা কম্প্যারেটিভলি কম কনভিনিয়েন্ট ইন দ্য সেন্স কি সেটাতে তোমাকে ডায়াগ্রামটা বানাতে হবে, কিন্তু সেটার একটা অ্যাডভান্টেজও আছে, বলছি এক্ষুনি। প্রথমে দেখে নিই চলো অরবাইটাল ডায়াগ্রাম কি হয়। এটাতে বেসিক্যালি আমরা বক্সেস বানাই, এক একটা বক্স রিপ্রেজেন্ট করে এক একটা অরবাইটাল। এই বক্সের ভেতরে আমরা অ্যারো দিয়ে ইলেকট্রনকে ডিনোট করি, যেমন ধরো একটা বক্সে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন যেতে পারে, সুতরাং 2টো অ্যারো, আর এই 2টো ইলেকট্রনের স্পিন অপোজিট হতে হবে, সুতরাং দেখো অ্যারো দুটোর ডিরেকশন অপোজিট, রাইট। এইভাবে আমরা ডিনোট করে থাকি ইন অরবাইটাল ডায়াগ্রাম। অরবাইটাল ডায়াগ্রামে অ্যাজ আই সেড কি তোমাকে ডায়াগ্রামটা বানাতে হয় উইচ ইজ লিটল ইনকনভিনিয়েন্ট, কিন্তু অরবাইটাল ডায়াগ্রামটা একটা প্রেফার্ড মেথড এই জন্যে কারণ অরবাইটাল ডায়াগ্রামটা দেখে তুমি ইজিলি বলতে পারবে যে এই পার্টিকুলার সিচুয়েশনটাতে তোমার 4টে কোয়ান্টাম নাম্বার কি কি, মানে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে স্পিন কোয়ান্টাম নাম্বারের ইনফরমেশনটাও তুমি পেয়ে যাও অরবাইটাল ডায়াগ্রাম দেখে, রাইট। সেই ইনফরমেশনটা হয়তো তুমি যেটা আমি অন্য নোটেশনটা বললাম প্রথম নোটেশনটা সেখানে অতটা ক্ল্যারিফাই হয় না, ঠিক আছে। তাহলে এই দু রকমভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে থাকি। চলো কিছু ইলেকট্রনিক কনফিগারেশন প্র্যাকটিস করা যাক। তাহলে বন্ধুরা চলো কিছু ইলেকট্রনিক কনফিগারেশনকে লিখে প্র্যাকটিস করে দেখা যাক যে আমরা এই নতুন ফরম্যাটে ভালোভাবে লিখতে পারছি কিনা। শুরু করবো একদম সিম্পলেস্ট এলিমেন্ট দিয়ে উইচ ইজ নোবডি বাট হাইড্রোজেন। যেমন আমরা জানি এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, তার মানে এর ভেতরে আছে একটাই ইলেকট্রন, তাহলে কি হয়ে যাবে 1s1। ভেরি সিম্পল, কারণ এখানে দেখো এই সাইডে আমি এইটা বানিয়েই রেখেছি যেটা আমরা অফ বো প্রিন্সিপাল থেকে পড়েছিলাম যে কি অর্ডারে আমরা ইলেকট্রনসদের ফিল করব, ঠিক আছে। তাহলে এটা সিম্পল হয়ে গেল। এবারে যদি নেক্সট যাই হিলিয়াম, এখানে আছে 2টো, সো 1s2, সিম্পল এগেন। লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, তাহলে হয়ে যাবে 1s2 2s1। এবারে 1s এর পরে 2s কেন লিখলাম, কারণ এখান থেকে ইনক্রিজিং অর্ডার অফ এনার্জি থেকে আমরা জানি যে 1s এর পরে 2se আসবে। তারপরে হচ্ছে বেরিলিয়াম, দ্যাট ইজ 1s2 2s2, কারণ বেরিলিয়ামে আছে টোটাল 4টে ইলেকট্রন, এখানেও দেখো 1s 2s, তারপরে 2p। এবার দেখো এস এর মধ্যে অ্যাট দ্য ম্যাক্স কতগুলো ইলেকট্রন যেতে পারে, 2টো, কারণ একটা অরবাইটালে অ্যাট দ্য ম্যাক্স 2টো ইলেকট্রনই যেতে পারে। কিন্তু দেখো গল্পটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন আমরা বোরনে চলে যাব। বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, তাহলে এটা হয়ে যাবে 1s2 2s2 2p1, কারণ 2s এর পরে কার নাম্বার 2p, রাইট। 2pতে অ্যাট দ্য ম্যাক্স কতগুলো ইলেকট্রন যেতে পারে, সবাই ফট করে বলে দিতে পারো 2টো, কারণ একটা অরবাইটালে 2টো ইলেকট্রন যায়, কিন্তু 2p এর ভেতরেই তো px py pz আছে, রাইট। তার মানে পিতে টোটাল 6টা অবধি ইলেকট্রনস যেতে পারে। সিমিলারলি ডিতে আপ টু 10 ইলেকট্রনস যেতে পারে, কারণ ডি এর ভেতরে কতগুলো আছে 5টা ডি জেনারেট অরবাইটালস আছে, রাইট। সিমিলারলি এফ এর ভেতরে কতগুলো হয় 7টা, দেয়ারফর এফ এর মধ্যে ম্যাক্সিমাম কত ইলেকট্রনস যেতে পারে 14, এক্স্যাক্টলি। তাহলে বোরন হয়ে গেল। এরপরে কার্বন, দ্যাট ইজ 1s2 2s2 2p2, রাইট। টোটাল 6টা ইলেকট্রন, দেখো 2 + 2 + 2 6। নাইট্রোজেন হয়ে যাবে 1s2 2s2 2p3, তাহলে দেখো এই 2pতেই যেতে থাকছে একটা একটা করে এক্সট্রা ইলেকট্রন। অক্সিজেনের হয়ে যাবে 1s2 2s2 2p4। এইভাবে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন সব এলিমেন্টসদের জন্য লিখতে পারো। যদি এদের অরবাইটাল ডায়াগ্রামটাও বানাবার ইচ্ছে থাকে বানিয়ে নিতে পারো। 1s একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবে, 1s এর ভেতরে এখানে একটাই ইলেকট্রন আছে। এর ক্ষেত্রে 1s একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তার ভেতরে 2টো ইলেকট্রন, অ্যান্ড 2টো ইলেকট্রনের স্পিন কেমন হতে হবে অপোজিট। এখানে একটা বক্স 1s এর জন্য আর একটা বক্স 2s এর জন্য, এটা 1s এটা 2s। 1s এ 2টো ইলেকট্রন, 2s এ একটা ইলেকট্রন, এইভাবে। এইখানে দেখো
একটা বক্স 1s এর জন্য যাতে দুটো ইলেকট্রন, আর একটা বক্স 2s এর জন্য যাতেও দুটো ইলেকট্রন। সিম্পল, রাইট? এখানে দেখো একটা বক্স 1s এর জন্য যাতে দুটো ইলেকট্রন, আর একটা বক্স 2s এর জন্য তাতেও দুটো ইলেকট্রন, আর একটা বক্স p এর জন্যে, রাইট? এবারে পিতে দেখো আমি কি করলাম, পি এর ভেতরে তিনটে বক্স বানিয়ে দিলাম। কার কার জন্যে? px, py, pz, মানে 2px, 2py, 2pz এর জন্য তিনটে বক্স একটা বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে বানিয়ে দিলাম। আর এখানে শুধুমাত্র একটাই ইলেকট্রন 2p1 এ। 2p2 যখন যাবে তখন দুটো এরকম হয়ে যাবে। কার্বনের ক্ষেত্রে যদি আমরা বানাই তাহলে এটা হয়ে যাবে 1s যাতে দুটো ইলেকট্রন, এটা 2s যাতে দুটো ইলেকট্রন, আর এটা হচ্ছে 2p যার ভেতর দুটো ইলেকট্রন। এইভাবে যাবে দুটো ইলেকট্রন, কারণ আমরা ইলেকট্রন কেমন করে ফিল করি, প্রথমে সবেতে একটা একটা করে, তারপরে পেয়ারিং আপ শুরু করি, রাইট? তাহলে এইভাবে তোমরা নিজেরাই বাকি সব এলিমেন্টসদের অরবিটাল ডায়াগ্রাম বানিয়ে নিতে পারবে। তাহলে যে ফরম্যাটে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি সেটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে যেমন যেমন আমাদের অ্যাটমিক নাম্বার বাড়তে থাকবে তেমন তেমন আমাদের কনফিগারেশনটা লম্বা হতে থাকবে, রাইট? কারণ আমাদের এতে তো প্রচুর এলিমেন্টস আছে। কোনো এলিমেন্টের অ্যাটমিক নাম্বার 100, 110, 109, 59, 78, এতগুলো ইলেকট্রনস যার ভেতরে আছে তাদের তো অবভিয়াসলি ইলেকট্রনিক কনফিগারেশন অনেক প্রচুর লম্বা হয়ে যাবে। সেটাকে একটু সিম্পল করার জন্যই এখানে আমরা ডিসকাস করব অ্যাবাউট সিম্পলিফাইড ইলেকট্রনিক কনফিগারেশন। সিম্পলিফাইড ইলেকট্রনিক কনফিগারেশন বলতে আমরা কি বোঝাই? আমরা এখানে এদের কনফিগারেশনটা লিখব ইন টার্মস অফ দ্য নোবেল গ্যাসেস। নোবেল গ্যাসেস আমরা কাদের বলে থাকি? যারা খুবই নোবেল, জেন্টল, রিয়্যাক্ট করে না, তাদেরকে তুমি যতই উস্কানোর চেষ্টা করো তারা রিয়্যাক্ট করে না, দে ডোন্ট রিয়্যাক্ট, ঠিক আছে? নোবেল গ্যাসেস হচ্ছে আমাদের এই গ্রুপ 18, যেখানে তোমরা দেখতে পাও হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এরা হচ্ছে সব নোবেল গ্যাসেস। আর এদের স্পেশালিটি হলো যে এদের ফুললি ফিল্ড কনফিগারেশন, মানে এদের আউটারমোস্ট শেলে যতটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি ততটা ফুল, তাই জন্য এরা কাউকের কাছ থেকে ইলেকট্রন নিতেও চায় না, কাউকে ইলেকট্রন দিতেও চায় না, আর সেই কারণে এরা রিঅ্যাক্টিভ নয়, ঠিক আছে? এবারে দেখো হিলিয়ামের কথা যদি আমরা বলি, হিলিয়ামের কনফিগারেশন হচ্ছে 1s2। নিয়নের কথা যদি বলি তার কনফিগারেশন হচ্ছে 1s2, 2s2, 2p6। আর্গনের কথা যদি বলা হয় তার কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে? এইভাবে এদের কনফিগারেশন। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা এই নোবেল গ্যাসেসদের ইউজ করে বাকিদের কনফিগারেশনগুলোকে সিম্পলার ফর্মে লিখব, ঠিক আছে? যেমন ধরো আমাকে যদি লিখতে হয় সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি লিখতে চাই তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, তার মানে এটাকে আমি লিখব 1s2, 2s2, 2p6, 3s1, এইভাবে লিখব আমি সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন যেহেতু সোডিয়ামের তো তাও ধরো অ্যাটমিক নাম্বার 11, যেটা একটা ছোট নাম্বার, সেই ক্ষেত্রে এর কনফিগারেশনটা খুব বেশি লম্বাও নয়, কিন্তু পরে পরে গিয়ে তো এলিমেন্টসদের অনেক লম্বা হয়ে যাবে। এখানে সোডিয়ামের কনফিগারেশনটাকেই দেখো আমি সিম্পলিফাই কিভাবে করব। ইনস্টেড অফ রাইটিং 1s2, 2s2, 2p6, 1s2, 2s2, 2p6 কার কনফিগারেশন? নিয়নের কনফিগারেশন, রাইট? সুতরাং এই সোডিয়ামের কনফিগারেশনটাকে আমি কি লিখতে পারি? থার্ড ব্র্যাকেটের ভেতরে নিয়ন, তারপরে 3s1। ভেরি সিম্পল, পুরো জিনিসটা লিখলামই না, আমি খালি লিখে দিলাম যে এই সোডিয়ামের আগে যে নোবেল গ্যাসটা এসেছিল সেই নোবেল গ্যাসটা লিখে দিলাম, আর তার পরের টুকুনি পার্ট শুধু লিখে দিলাম। বুঝতে পারলে? তার মানে যদি ধরো আমাকে লিখতে হয় ইলেকট্রনিক কনফিগারেশন অফ স্ক্যান্ডিয়াম, লেট আস সে স্ক্যান্ডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 21, তাহলে আইডিয়ালি আমি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন করে লিখব? 1s2, 2s2, 2p6, 3s2, কারেক্ট? এইভাবে লিখবো আমি নর্মালি, ওকে, ঠিক আছে? কিন্তু এত লম্বা না লিখে আমি কি করলাম, এই যে এই স্ক্যান্ডিয়ামের আগে কোনটা নিয়ারেস্ট নোবেল গ্যাস ছিল? আর্গন ছিল, রাইট? তার মানে 18 অবধি আর্গনই কভার করে দেবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তার মানে এটাকে আমি লিখতে পারি, এইভাবে লিখে দিলাম আর্গন, তারপরে লিখে দিলাম 4s2, 3d1, আর এটাই হয়ে গেল আমার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। এটা সিম্পলিফাইড ইলেকট্রনিক কনফিগারেশন, এত বড়টা না লিখে,
এত বড়টা না লিখে শুধুমাত্র এইটুকুনি একটা সিম্পলিফাইড ফরম্যাটে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখে নিতে পারি। ইলেকট্রনিক কনফিগারেশন কি করে লিখবে সেটা তো শিখে ফেলেছো, কিন্তু অনেক সময় আমাদের সামনে কিছু এরকম এলিমেন্টস চলে আসে যেখানে আমরা দেখি যে এই যে রুলগুলো আমরা পড়লাম সেই রুলগুলো এক্স্যাক্টলি ফলো হয় না। অবভিয়াসলি তার পিছনেও কিছু কারণ তো আছেই। তবে চলো এখন আমরা দেখে ফেলি দুটো এরকম এক্সেপশনাল কেস, একটা কপার আর একটা ক্রোমিয়াম, যার ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাদের স্ট্যান্ডার্ড রুল ফলো করে না, একটু আলাদা চলে যায়। চলো তাহলে সব থেকে প্রথমে দেখে নেবো আমরা ক্রোমিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 24, তার মানে 24টা ইলেকট্রন আছে। কিভাবে ফিল করব প্রথমে দেখে নিই। ইউজুয়ালি আমরা কিভাবে ফিল করব, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। দেখো কতগুলো ইলেকট্রন ফিল করে ফেলেছি এখনো পর্যন্ত। 4 + 6 10 + 2 12 + 6 18। আর এখান থেকে দেখো 1s2, 2s2, তারপর 2p6, তারপর 3s2, তারপরে 3p6, তারপরে 4s, 3p এর পরে আসবে 4s, আর 4s এর পরে আসবে 3d। ঠিক আছে, এখানে অবধি 18 হয়ে গেছিলো, এখানে আরও দুটো 20 হয়ে গেল, এটা 24, তার মানে এখানে 4 হওয়া উচিত। আইডিয়ালি আমার যে প্রসেসটা সেই প্রসেস হিসেবে এইটাই ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত, কিন্তু এই কনফিগারেশনটা আমাদের অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন নয় ক্রোমিয়ামের ক্ষেত্রে। কেন? কারণ আমরা একটা জিনিস জানি যে হাফ ফিল্ড আর ফুললি ফিল্ড অরবিটাল এক্সট্রা স্টেবল হয়, আর স্টেবল হতে কে না চায়, রাইট? এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 3d, ডিতে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন যেতে পারে, 10টা, রাইট? আর এখানে কতগুলো আছে, 4টে। 4 10-এর থেকে তো অনেক দূরে, কিন্তু 4 5-এর থেকে খুব কাছে। তার মানে আমি যদি এই 3d4টাকে 3d5 করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ ফিল্ড, রাইট? আর এখানে যে একটা এক্সট্রা ইলেকট্রন দিলাম সেই একটা এক্সট্রা ইলেকট্রনটাকে কোথাও থেকে কমাতে হবে। ধরো এই 4s2 থেকে আমি একটা ইলেকট্রন কমিয়ে দিলাম, তাহলে আমার কনফিগারেশনটা কীরকম দাঁড়ালো, 4s1 3d5। এবারে দেখো এই 3dটাও হাফ ফিল্ড, 4sটাও হাফ ফিল্ড মানে এক্সট্রা স্টেবল সবাই হতে চায়, সুতরাং এটা হয়ে যাবে আমার কারেক্ট কনফিগারেশন। তার মানে এই কনফিগারেশনটাকে আমি এইভাবেও লিখতে পারি, যদি সিম্পলিফাইড ভার্সনে লিখতে চাই এইটা হয়ে যাবে আর্গনের কনফিগারেশন, তারপরে 3d5 4s1। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের ক্রোমিয়ামের কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এটা একটা এক্সেপশন ছিল। ঠিক একইভাবে যদি আমরা কপারের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, এটা হয়ে যাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানেও একই জিনিস হচ্ছে, দেখো ডিতে ম্যাক্সিমাম 10 ইলেকট্রনস থাকতে পারে। 10 যদি থাকে তাহলে এটা ফুললি ফিল্ড হয়ে যাবে। এখানে আছে 9, সুতরাং এই 9টাকে সরিয়ে যদি আমি এখানে 10 করে দিই তাহলে আমাকে এই s2টাকে হাটিয়ে s1 করতে হবে। তাহলে দেখো এবারে 3dটা ফুললি ফিল্ড হয়ে গেল, এক্সট্রা স্টেবল, 4sটাও হাফ ফিল্ড, এক্সট্রা স্টেবল। ঠিক আছে, তাহলে আমার এটা কি হয়ে দাঁড়ালো, এই পুরো জিনিসটাকে যদি আমি আর্গনকে দিয়ে রিপ্লেস করি তাহলে এটা হয়ে গেল আর্গন 3d10 4s1। ঠিক আছে, এই ধরনের, এমন নয় যে শুধুমাত্র এই দুটোই এক্সেপশনাল, এই ধরনের এক্সেপশনাল কনফিগারেশন তোমরা ফেস করতেই পারো, বাট এই কনফিগারেশনগুলোর পিছনে কারণ থাকে জেনারেলি হাফ ফিল্ড আর ফুললি ফিল্ডের এক্সট্রা স্টেবিলিটি। তাহলে বন্ধুরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে শিখে গেছি আমরা। বলতে পারো ইলেকট্রনিক কনফিগারেশনের সিগনিফিকেন্স কি? খুব বেশি ইম্পর্টেন্স ইলেকট্রনিক কনফিগারেশনের, কারণ একটা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন দেখে আমরা সেই এলিমেন্টটার সম্পর্কে অনেক কিছু বলতে পারি। যেমন কোনো একটা এলিমেন্ট মেটালের মতো বিহেভ করে বা নন মেটালের মতো বিহেভ করে, সেটা আমরা বলতে পারি লুকিং অ্যাট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। কোনো এলিমেন্টস খুব বেশি রিঅ্যাক্টিভ, অন্যদিকে কোনো এলিমেন্টস খুব কম রিঅ্যাক্টিভ, সেই সম্পর্কেও আমরা বলতে পারি অনলি লুকিং অ্যাট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। বেসিক্যালি ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমাদের জানা থাকে, সেটার ভিত্তিতে আমরা সেই পার্টিকুলার এলিমেন্টের প্রপার্টিজ সম্পর্কে বেশ কিছু জিনিস জেনে নিতে পারি। তাহলে বন্ধুরা চলে এসেছি আমরা আমাদের এই ভিডিওর শেষের দিকে, আর এর সাথেই আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের এই পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেলেছি 3টে ভিডিওতে। অ্যান্ড
আগেও বলেছি আমি যে এই চ্যাপ্টারটা একটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, ফান্ডামেন্টাল চ্যাপ্টার, যেটার কনসেপ্টগুলো ভালোভাবে বোঝা কিন্তু খুব জরুরি। আশা করছি আমার এই ভিডিওটাও তোমাদের সকলের খুব পছন্দ হয়েছে, তোমাদের ইউজফুল লেগেছে। আর যদি তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের কনসেপ্ট হয়ে থাকে ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে কি করবে, সব সময়ের মতো কমেন্টে লিখে জানাবে যে কনসেপ্ট হলো ক্রিস্টাল ক্লিয়ার। আমি খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সকলের জন্য চলে আসবো। ততক্ষণের জন্য মজায় থেকো, আনন্দে থেকো, খুব ভালো থেকো। টেক কেয়ার, বাই বাই।